আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যেটি ফিজিওলজি নিয়ে শুরু করতেছি। আমাদের যেহেতু অলরেডি অ্যাবডোমেন কাট শেষ হয়ে গেছে, এইজন্য আমাদের এটা পড়তে সুবিধা হচ্ছে। আমরা ইন্টেস্টাইন বা হচ্ছে এই জিআইটির যে কোনো পার্ট, মেইনলি ধরেন ইন্টেস্টাইনকে যদি আমরা কাট সেকশন করে নেই, তাহলে কি দেখব? বিভিন্ন ধরনের অংশে এটা ভাগ করা আছে, তাই না? বিভিন্ন ধরনের লেয়ার দেখা যাচ্ছে। এবং সবচেয়ে ভেতরের যে লেয়ার দেখা যায় কি, যে এই লেয়ার থেকে একটা থিক কেমন সিক্রেশন পাওয়া যায়, যে সিক্রেশনটাকে বলা হচ্ছে মিউকাস টাইপ সিক্রেশন। এবং এখান থেকে এই লেয়ারটার নাম আসতেছে মিউকোসা। মিউকোসার ঠিক নিচে যে লেয়ারটা, সেটাকে বলা হচ্ছে সাব মিউকোসা। আসলে নামের সাথেই যুক্ত আছে, সাব মানে নিচে, তাই না? আচ্ছা, তো ধরেন এটা হচ্ছে উপরে মিউকোসা লেয়ার, আর এটা হচ্ছে কিছুটা একটু নিচের দিকে ভেতরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে সাব মিউকোসা লেয়ার। ঠিক আছে, ধরেন এই যে এই পুরোটা এটা হচ্ছে সাব মিউকোসা লেয়ার। ওকে, আবার এটা হচ্ছে মানে এটা হচ্ছে আমার মিউকোসা লেয়ার। ওকে, এই যে সাবমিউকোসা লেয়ার আমরা সবাই পড়ে আসছি যে সাবমিউকোসাতে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড থাকে, তাই না? হ্যাঁ, এবং আমি এটাকে একটা গ্ল্যান্ড হিসেবেই এঁকে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে গ্ল্যান্ডের বিভিন্ন ধরনের সেল। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে গ্ল্যান্ডের সেল। আর এই গ্ল্যান্ড সেলের চারপাশে এগুলো হচ্ছে ব্লাড ভেসেল। এগুলো হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, যেগুলো হচ্ছে ব্লাড নিয়ে আসতেছে। আর এখানে যে সিক্রেশন হবে, এই সিক্রেশনগুলোকে যদি আমরা পাঠিয়ে দিতে চাই, তাহলে এখানে কি মাসেল থাকতে হবে, তাই না? এবং এই মাসেলগুলো কি আসলে যে সাবমিউকোসা লেয়ারের যে মাসেলগুলো। ঠিক আছে, ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের মাসেল সেল। আচ্ছা, এখন দেখেন আমাদের সাবমিউকোসা লেয়ার থেকে বিভিন্ন ধরনের সিক্রেশন পাওয়া যায়। ঠিক আছে, তার মানে এই সেল থেকে বিভিন্ন ধরনের সিক্রেশন এখানে আসবে এবং সেটাকে আমাদের এই যে গাটের যে লুমেন, এই লুমেনে পাঠিয়ে দিতে হবে। এখন তাহলে এই সাবমিউকোসা লেয়ার থেকে এই সিক্রেশনগুলো পাওয়া যাচ্ছে। এবং বলে রাখি, আমাদের এই সাবমিউকোসা লেয়ারে নিউরনের একটা জালিকা বা জাল পাওয়া যায়, যে জালটাকে বলা হয় সাবমিউকোসাল প্লেক্সাস। ঠিক আছে, সেই জালটাকে বলা হয় সাবমিউকোসাল প্লেক্সাস। তো এটা যে আঁকতেছি, এটা হচ্ছে আমাদের সাবমিউকোসাল প্লেক্সাস। ঠিক আছে, ওকে, তাহলে এই নিউরনের জাল যেটা, সেটা হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস। দেখেন এই সাবমিউকোসাল প্লেক্সাস কি করবে? সাবমিউকোসা থেকে আলটিমেটলি কি বিভিন্ন ধরনের সিক্রেশন পাওয়া যায়, তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের সিক্রেশনের সাথে জড়িত, মানে সিক্রেশন বাড়াতে হেল্প করবে। ওকে, তাহলে সিক্রেশন যদি বাড়াতে হয়, সিক্রেশন তৈরি হবে হচ্ছে ব্লাডের যে নিউট্রিয়েন্টস বা আদার্স যেগুলো আসে সেগুলো থেকে। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে কি বাড়াতে হবে? ফ্লো বাড়াতে হবে, ব্লাড ফ্লো। ওকে, সেকেন্ড কথা হচ্ছে এই যে এখানে যেগুলো তৈরি করে দিছে সিক্রেশন বা সিক্রেট করবে এই সাবস্টেন্সগুলা, এটাকে রিলিজ করার জন্য এই মাসেল যেগুলা, এই মাসেলগুলোকে কন্ট্রাক্ট করতে হবে। ওকে, কন্ট্রাক্ট করলে তারপর কি হবে? এই যে আলটিমেটলি এখানে সিক্রেশনটা পাওয়া যাবে, তাই না? আচ্ছা, তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাইতেছি আমরা? আমরা পাইতেছি যে এখানে ফ্লো বাড়বে, দেন হচ্ছে সাবমিউকোসাল লেয়ারে যে মাসেলগুলো আছে ওগুলা কন্ট্রাক্ট করবে। ঠিক আছে, কন্ট্রাক্ট করলে কি হবে? এই জায়গাটাতে জিআইটি সিক্রেশনটা আলটিমেটলি বেড়ে যাবে। কি হবে? জিআইটি সিক্রেশনটা বেড়ে যাবে। এখন আপনি বলেন এই জিআইটি সিক্রেশনের এখানে কি বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ জুসও আসতে পারে না? এই সাবমিউকোসাল লেয়ার থেকে, বিশেষ করে ইন্টেস্টাইন থেকে আসতেই পারে। তাহলে এই সিক্রেশন আমাদের ডাইজেশনেও হেল্প করবে। আর ডাইজেশন হয়ে গেলে আমরা সেখান থেকে কি করব? অ্যাবজর্পশন করব, তাই না? হ্যাঁ, তাহলে এটা আলটিমেটলি আমাদের অ্যাবজর্পশনেও হেল্প করবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সাবমিউকোসাল লেয়ার, আমাদের এই কাজটা করবে। এখন সাবমিউকোসাল লেয়ারের পরেই একটা মাসেল লেয়ার দেখা যায়, যেটাকে কি বলতেছি? মাসকুলারিস লেয়ার। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের মেইনলি মাসকুলারিস লেয়ার। ঠিক আছে, তো আমাদের মাসেল লেয়ারটা বিভিন্ন জায়গায় আসলে 2 লেয়ার বা 3 লেয়ারে ভাগ করা যায়। ঠিক আছে, যেমন স্টোমাকে 3টা লেয়ার, বা ইন্টেস্টাইনের আবার বিভিন্ন পার্টে হচ্ছে 2টা লেয়ার। ঠিক আছে, তো আমরা দেখি যে আমাদের এখানে লংগিচুডিনাল লেয়ার, ধরেন এই যে যেটা আঁকতেছি আমি, এটা হচ্ছে আমাদের লংগিচুডিনাল লেয়ার। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের সার্কুলার লেয়ার। ঠিক আছে, মানে এইদিকে হচ্ছে সার্কুলার মাসেল। ওকে, তাহলে এই যে লংগিচুডিনাল মাসেল এবং সার্কুলার মাসেল কি দেখা যায়? এই দুই ধরনের মাসেল লেয়ারের মাঝখানেও একটা নার্ভের জালিকা দেখা যায়, যেটাকে বলতেছি মাইন্টেরিক প্লেক্সাস। ঠিক আছে, যেগুলো হচ্ছে এইভাবে বিস্তৃত। একটা হচ্ছে দেখেন, এই ধরেন এটা হচ্ছে ওরাল সাইড, এটা হচ্ছে অ্যানাল সাইড। ঠিক আছে, অ্যানাল ডিরেকশন। তাহলে এক ওরাল থেকে অ্যানাল ওয়ার্ড ডিরেকশন একটা, সেটা হচ্ছে এরকম। আরেকটা হচ্ছে ঠিক এর বিপরীত দিকে, সেটা হচ্ছে অ্যানাল থেকে ওরাল ওয়ার্ড ডিরেকশনে। ঠিক আছে, মানে দুইটা বিপরীত ডিরেকশনে। ওকে, দেখেন তাহলে ওরাল থেকে যেটা অ্যানাল, মানে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, সেটা কি ডিসেন্ড করতেছে, এজন্য এটাকে আমরা কি বলবো? ডিসেন্ডিং নিউরোনাল নেটওয়ার্ক। আর যেটা অ্যানাল থেকে ওরালের দিকে যাচ্ছে, সেটাকে কি বলবো? অ্যাসেন্ডিং নিউরোনাল নেটওয়ার্ক। এবং এই দুইটে আলটিমেটলি কোথায় থাকতেছে আমাদের? এই দুইটা থাকতেছে আলটিমেটলি আমাদের মাসকুলারিস লেয়ারে। এই জন্য এই নার্ভ প্লেক্সাসটাকে বলা হয় মাইন্টেরিক মাইন্টেরিক প্লেক্সাস। মাইন্টেরিক প্লেক্সাস, যার আরেক নাম হচ্ছে অরবেক
প্লেক্সাস, কি নাম আরেকটা? একটা হচ্ছে অরবেক প্লেক্সাস। ওকে, আর এই যে এখানে আমরা যে সাবমিউকোসাল প্লেক্সাস পড়ে আসছি, এটার আরেক নাম হচ্ছে মেইসনারস প্লেক্সাস। ওকে, তাহলে দেখেন এই যে মাইন্টেরিক প্লেক্সাস, দেখেন এখানে নামের মধ্যেই আছে মায়ো প্লাস এন্টেরিক, তাই না? তাহলে মায়ো মিন্স হচ্ছে মাসেল রিলেটেড, তাই না? তাহলে মাসেল লেয়ারের মধ্যে আছে এরকম। এন্টেরিক মানে তো বুঝতেইছি এন্টেরিক। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মাইন্টেরিক প্লেক্সাস। এখন এই মাসেল লেয়ার বা আমাদের মাসেল আলটিমেটলি কি কাজে কি কাজটা করে? এগুলো হচ্ছে আমাদের মাসেল কন্ট্রাকশন এর সাথে জড়িত। সোজা কথা বলতে গেলে এটা হচ্ছে আমাদের জিআইটির যে মেইন মুভমেন্ট, এই মুভমেন্টের সাথে জড়িত, তাই না? হ্যাঁ, তাহলে আলটিমেটলি এই মাইন্টেরিক প্লেক্সাস কি নিয়ন্ত্রণ করতে পারে? এগুলো হচ্ছে আমাদের যে গাটওয়াল, এই গাটওয়ালের টোন, ঠিক আছে, এই টোন নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে হচ্ছে আমাদের গাটওয়ালের যে কন্ট্রাকশন, এই কন্ট্রাকশনের যে রিদম, এই রিদমটাকে বাড়াতে পারে, ঠিক আছে? কন্ট্রাকশনের যে রিদম, এই রিদমটাকে বাড়াতে পারে। তাছাড়া কন্ট্রাকশনের যে ভেলোসিটি, এই ভেলোসিটিটাকেও বাড়াতে পারে। ওকে, তাহলে মাইন্টেরিক প্লেক্সাস মেইনলি মোটা দাগে আমাদের জিআইটি মুভমেন্টে কাজ করতেছে, আর সাবমিউকোসাল প্লেক্সাস আমাদের কাজ করতেছে হচ্ছে কি সিক্রেশনে। এবং আমরা যদি বলি এই মাইন্টেরিক প্লাস সাবমিউকোসাল এই দুইটা প্লেক্সাস মিলে কি? এই দুইটা প্লেক্সাস মিলে আমাদের এন্টেরিক নার্ভাস সিস্টেম। কি? এন্টেরিক নার্ভাস সিস্টেম, যার সাথে কানেক্টেড আছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম। কি দিয়ে? দুইটা অংশ দিয়ে। একটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক সিস্টেম বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে? ওকে, তাহলে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দিয়ে কানেক্টেড আছে। এবং আমরা যদি বলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এই দুইটা সব সময় কি থাকে? একটা ব্যালেন্সে থাকে, ঠিক আছে? সব সময় একটা ব্যালেন্সে থাকে। একটা যদি কমে যায় বা বেড়ে যায়, তাহলে আরেকটা মানে একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? মানে একটা কমে গেলে আরেকটা আপার হ্যান্ড নিয়ে নেবে। ওকে, সিম্প্যাথেটিক সিস্টেম কখন কাজ করে? সিম্পলি চিন্তা করেন, যখন হচ্ছে ধরেন আমি হাঁটতেছি, আমাকে একটা কুকুর ধাওয়া করছে, তখন আমি কি করব? তখন সিম্পলি হচ্ছে আমি চাইবো যে দৌড়ে পালাতে, এবং সেই সময় আমার স্কেলেটাল মাসেলে অনেক বেশি ব্লাড সাপ্লাই দিতে হবে। এবং ধরেন তখন যদি আমার পেটে কোনো খাবার থাকে, তখন কি সেখানে সেটা ডাইজেশন বা অ্যাবজর্পশন ঠিকমতো হবে? অবশ্যই হবে না। তখন কি হবে? ওই জিআইটিতে যে ব্লাডটা, সেই ব্লাডটা কি করবে? ওই আমাদের হার্ট বা হচ্ছে আমাদের স্কেলেটাল মাসেল এই এরিয়াগুলোতে ট্রান্সফার করে দিবে, তাই না? তো আলটিমেটলি কি হবে? আমার যে জিআইটির যে মোটিলিটি বলি বা হচ্ছে সিক্রেশন বলি, এগুলো কমে যাবে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির ফলে। আর প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে যখন, তখন কি হবে? মানে ধরেন আপনার হচ্ছে পরীক্ষা শেষ, আপনি চিল করতেছেন, তখন কি হবে? আপনার প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা তখন হচ্ছে স্টিমুলেটেড হয়ে যাবে। তখন যদি হচ্ছে, তখন কি নরমালি আপনি রেস্ট নিতেছেন, আপনার হার্ট রেট কম, রেসপিরেটরি রেট কম, ঠিক আছে? তখন হচ্ছে আপনি হচ্ছে খাবার দাবার খেলে তখন কি জিআইটিতে ব্লাড ফ্লো অনেক বেশি থাকবে তুলনামূলক, তাই না? সিক্রেশনও বেশি থাকবে। আলটিমেটলি কি এটা হচ্ছে আমাদের খাবারটা অ্যাবজর্ব করতে হেল্প করবে। দেখেন, আমরা ধরেন আমাকে একটা কুকুর ধাওয়া করছে, তখন কি হবে? এই কুকুর ধাওয়া করার কারণে আলটিমেটলি আমি দৌড়াবো। এই দৌড়ানোর কারণে আমার স্কেলেটাল মাসেলে ব্লাড বাড়াতে হবে, তাই না? ব্লাড বাড়াতে হলে এই যে আমাদের জিআইটি, এই এরিয়া থেকে ব্লাডগুলো তখন পাঠিয়ে দিবে কোথায়? পাঠিয়ে দিবে হচ্ছে আমার স্কেলেটাল মাসেল, বা আরও যেখানে হাই ডিমান্ডেবল এরিয়া যেমন আমাদের হার্ট, এই জায়গাগুলোতে ব্লাড বাড়িয়ে দিবে। কিভাবে? আমাদের যে ইন্টেস্টাইনের যে ব্লাড ভেসেলগুলা, এই ব্লাড ভেসেল মেইনলি হচ্ছে কি বলবো, আর্টারিওলগুলা, ঠিক আছে? কিছু কিছু ভেইনেও কন্ট্রাকশন করতে পারে। তাহলে এই ব্লাড ভেসেলগুলোর কি হবে? কনস্ট্রিকশন হবে, ঠিক আছে? এই কনস্ট্রিকশন থেকে যে ব্লাড, এই ব্লাডটা আমাদের কোথায় চলে যাবে? এই ব্লাডটা চলে যাবে আমাদের মাসেল, স্কেলেটাল মাসেলে মেইনলি। এবং এটা কখন হেল্প করতে পারে? বিভিন্ন সময় এটা আমাদের রেসপন্সে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মেইনলি সিম্প্যাথেটিক সিস্টেম। তাহলে সিম্প্যাথেটিক সিস্টেম যখন অ্যাক্টিভেটেড থাকবে, তখন আলটিমেটলি কি হবে? যেহেতু ব্লাড ফ্লো কমে যাচ্ছে, তখন আমাদের ডাইজেশন এবং অ্যাবজর্পশন কি হয়ে যাওয়ার কথা? কমে যাওয়ার কথা, ঠিক আছে? তাহলে এই সিস্টেম, সিম্প্যাথেটিক সিস্টেম যখন আপার হ্যান্ড নিতেছে, তখন আমাদের ডাইজেশন এবং অ্যাবজর্পশন কম। এখন তার যদি উল্টো হয়, যদি প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা আপার হ্যান্ড নেয়, তাহলে কি হবে? তাহলে আমাদের ডাইজেশন এবং অ্যাবজর্পশন বেশি হবে। ওকে, তার মানে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হবে, তখন কি হবে? জিআইটির যে সিক্রেশন, এই সিক্রেশনগুলো বেড়ে যাবে, কারণ সিক্রেশন বেড়ে গেলেই তো আলটিমেটলি ডাইজেশন বেড়ে যাবে, আর ডাইজেশন বাড়লে দেন অ্যাবজর্পশন বাড়বে, তাই না? তাহলে সিক্রেশন বাড়তে গেলে আবার কি, জিআইটির যে ব্লাড ফ্লো, এই ব্লাড ফ্লোটাও বেড়ে যাবে। ওকে, আর সিম্প্যাথেটিক সিস্টেম হলে তাহলে কি হতো? দেখেন, এক জায়গায় যে খাবার আছে, ওই খাবারগুলোকে চাইবে না পরের জায়গায় যাক, কারণ সেখানে মানে যে জায়গায় আছে, ধরেন স্টোমাকে আছে,
এই স্টোমাকেই ভালোভাবে এখনো ডাইজেস্ট হয় নাই। তো এই তখন কি করবে, এই যে এই স্ফিংটারগুলোকে কন্ট্রাক্ট করবে, ঠিক আছে, স্ফিংটারগুলোকে কন্ট্রাক্ট করবে এবং জিআইটি মোটিলিটিকে কমিয়ে দিবে সিম্প্যাথেটিক সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি দেখি, আমরা একটু এগুলো শেষ করে তারপরে এটাতে আবার আসতেছি এই জায়গাগুলোতে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এন্টেরিক নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে আমাদের সাবমিউকোসাল প্লেক্সাস। ওকে, এটা হচ্ছে আমাদের সাবমিউকোসাল প্লেক্সাস, এটা হচ্ছে আমাদের মাইন্টেরিক প্লেক্সাস, এবং এই দুইটার সাথে কানেক্টেড আমাদের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবং কোনটা কি কাজ করতেছে এগুলো মোটামুটি আমরা দেখছি। আচ্ছা, এগুলো আমরা পরে পড়বো। এখন আমরা দেখি, আমরা যে অটোনমিক নার্ভাস সিস্টেম দেখতেছি, অটোনমিক নার্ভাস সিস্টেম, তো এটাই আমরা দেখব। তবে আমরা প্রথমে একটু কিছু কথা বলে নেই। ধরেন আমাদের কোথাও একটা, ধরেন কোন একটা অর্গান বা আমাদের বডির কোন একটা পার্ট এখানে মশা কামড় দিছে, তাহলে এই সেন্সটা প্রথমে কোথায় চলে যায়, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, এবং তারপর আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হাতের মাসেলকে কিছু বলে যে তুমি কি করো, মশাটাকে মেরে ফেলো। তাহলে এই যে ইনফরমেশনটা এখান থেকে আসতেছে, এটাকে বলা হয়, এই নার্ভ ফাইবারটাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ ফাইবার। কি? অ্যাফারেন্ট নার্ভ ফাইবার। আর যে নার্ভ ফাইবারের মাধ্যমে আলটিমেটলি এই সেন্সটা চলে যাইতেছে আমাদের ওই মাসেলে বা হ্যান্ডের মাসেলে, এটাকে বলতেছি আমরা ইফারেন্ট নার্ভ ফাইবার। কি? ইফারেন্ট নার্ভ ফাইবার। এখন এই যে ইফারেন্ট নার্ভ ফাইবার, এগুলো কি? এগুলো হচ্ছে আলটিমেটলি আমাদের মাসেল মুভমেন্টকে ডিফাইন করবে, তাই না? এখন আমাদের মুভমেন্টটা কি, কোনোটা হচ্ছে আমাদের ইচ্ছা অনুযায়ী হবে, কোনোটা হচ্ছে আমাদের ইচ্ছা অনুযায়ী হবে না, তাই না? তো ইচ্ছা অনুযায়ী যেটা হবে সেটাকে আমরা বলতেছি কি, যে ভলান্টারি, আমরা কন্ট্রোল করতে পারতেছি, তাই না? সেটাকে আমরা তখন বলবো হচ্ছে, এটা হচ্ছে কোন নার্ভের মাধ্যমে আসবে, এটা হচ্ছে সোম্যাটিক নার্ভের মাধ্যমে আসবে। তাহলে সোম্যাটিক নার্ভ কি করবে আলটিমেটলি, আমাদের যে ভলান্টারি মাসল মুভমেন্ট, এটার জন্য দায়ী হচ্ছে এই সোম্যাটিক নার্ভ ফাইবারটা। আর আমাদের যে স্মুথ মাসল যেগুলো আছে, যেমন আমাদের হার্ট, তারপর হচ্ছে আমাদের জিআইটির মাসল, এরা কি একা একা কাজ করে, ঠিক আছে? তো এই যে ইফারেন্ট নার্ভ, যে নার্ভগুলো এই সেন্সটা ক্যারি করে নিয়ে যায়, এদেরকে বলা হয়, এরাই হচ্ছে মেইনলি অটোনমিক নার্ভ, ঠিক আছে, যেটা নিয়ে আলটিমেটলি অটোনমিক নার্ভাস সিস্টেম তৈরি হয়েছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে ইনভলুন্টারি নার্ভাস সিস্টেম, তাই না? এটা হচ্ছে ইনভলুন্টারি। তাহলে এটা কি কি কাজ করতে পারে, এটা মেইনলি আমাদের কি কি কাজ করতে পারে, আমাদের যে স্মুথ মাসেলের মুভমেন্ট নির্ণয় করবে এটা, ঠিক আছে, বা স্মুথ মাসেল এর মুভমেন্টের জন্য দায়ী। তারপর হচ্ছে কার্ডিয়াক মাসেল, সেম কথা, তাই না? তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড, এটা তো আমাদের ইচ্ছা অনুযায়ী সিক্রেশন হয় না, এগুলো সব আলটিমেটলি অটোনমিক নার্ভাস সিস্টেমের উপর জড়িত। আর এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটাকে বলা হয় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আরেকটাকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এই সিম্প্যাথেটিকের আরেক নাম হচ্ছে থোরাকোলাম্বার আউটফ্লো, আর প্যারাসিম্প্যাথেটিকের আরেক নাম হচ্ছে ক্র্যানিওস্যাক্রাল আউটফ্লো। কেন? আমরা এখানে এই চিত্রটা এখানে দেখতে পারি, এই যে দেখেন, এই যে আমাদের সিম্প্যাথেটিক নার্ভগুলো, এগুলো আসতেছে কি T1 থেকে T12 লেভেল থেকে, ঠিক আছে, যে আমাদের যে থোরাসিক আর যে লাম্বার যে স্পাইনাল কর্ড, T1 টু L2 লেভেল থেকে এই সিম্প্যাথেটিক যে নিউরনগুলো এগুলো তৈরি হইতেছে, ঠিক আছে। এজন্য এটাকে বলছি থোরাকোলাম্বার আউটফ্লো। আর ক্র্যানিওস্যাক্রাল আউটফ্লো কেন বলা হইতেছে প্যারাসিম্প্যাথেটিককে, কারণ আমাদের ক্র্যানিয়াম থেকে বিভিন্ন ধরনের কি আসে, আমাদের ক্র্যানিয়াল নার্ভ আসে, এর মধ্যে অকুলোমোটর, ফ্যাসিয়াল, নাইন্থ নার্ভ বা গ্লসোফেরিঞ্জিয়াল এবং হচ্ছে ভেগাস, ঠিক আছে। এরা হচ্ছে মেইনলি প্যারাসিম্প্যাথেটিকের জন্য দায়ী, ঠিক আছে। তাহলে ক্র্যানিয়াম থেকে বা ব্রেনের অংশ থেকে এই অংশগুলো আসতেছে, আর আমাদের স্যাক্রাল 2, 3, 4 এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে স্যাক্রাল রিজন থেকে, এই জন্য এটাকে আমরা বলতেছি ক্র্যানিওস্যাক্রাল আউটফ্লো। এর মধ্যে আমাদের জিআইটির উপর কাজ করবে হচ্ছে এখানে ভেগাস অধিকাংশ ক্ষেত্রেই, আর হচ্ছে স্যাক্রাল 2, 3, 4, কখনো কখনো গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভটাও করতে পারে। আর সিম্প্যাথেটিকের ক্ষেত্রে এটা হবে হচ্ছে T5 আর থেকে L2 এই লেভেল পর্যন্ত হচ্ছে আমাদের জিআইটির কাজটা মেনলি করবে, ঠিক আছে। আর দেখেন আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভগুলো আমরা যদি দেখাই, যেখানে আমাদের যে ল্যাটারাল হর্ন, এই ল্যাটারাল হর্ন থেকে কিছু নার্ভ ফাইবার বের হয়ে যায়, ঠিক আছে। এবং এই নার্ভ ফাইবারগুলো বের হয়ে গিয়ে দেখা যায় কি, আবার এই যে এখানে একটা অংশ থাকে যেখানে অনেকগুলা নিউরনের যে কোষ দেহ একত্রিত হয়ে থাকে, ঠিক আছে, সেটাকে বলা হয় গ্যাংলিয়ন, ঠিক আছে। তো দেখা যায় কি এই নার্ভ ফাইবারগুলো এখানে যায়, এখান থেকে দেখা যায় আরেকটা নার্ভ ফাইবার বের হয়ে আসে, এটাকে বলা হয় প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার।
কি প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার, আর এটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার। ঠিক আছে, ওকে। তো এই যে প্রি গ্যাংলিয়নিক আর পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার বের হয়ে আসতেছে। এই গ্যাংলিয়ন আবার হতে পারে কি, এই গ্যাংলিয়নগুলো আবার এমন হতে পারে যে আমাদের ভার্টিব্রার সামনে আছে অথবা পাশে কোথাও একটা আছে। যদি সামনে থাকে সেটাকে বলা হয় প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়ন, আর পাশে থাকলে এটাকে বলা হয় প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়ন। ঠিক আছে, আর এই প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়নকে অনেক সময় প্রি ভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়নও বলা হয়। ওকে, তো দেখেন এই যেটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের, এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক উভয় নার্ভাস সিস্টেমের ক্ষেত্রেই যে প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবারগুলো থাকে, সেই প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। কি রিলিজ হয়? অ্যাসিটাইলকোলিন। দেখেন এখানেও অ্যাসিটাইলকোলিন, এখানেও, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা ফাইবারই হচ্ছে প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার। ঠিক আছে, ওকে। আর পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবারের ক্ষেত্রে নরএপিনেফ্রিন আসে হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে, আর অ্যাসিটাইলকোলিন আসে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে। আর যে নার্ভ ফাইবারগুলো সিম্প্যাথেটিক সিস্টেমের ক্ষেত্রে অ্যাড্রেনাল মেডুলাতে যায় এবং অ্যাসিটাইলকোলিন রিলিজ করে, সেই অ্যাসিটাইলকোলিনের মাধ্যমে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আলটিমেটলি ব্লাডে আসে হচ্ছে এপিনেফ্রিন। এবং এই এপিনেফ্রিনটা এই যে নার্ভ, এই নার্ভ দিয়ে আবার অ্যাবজর্ব হয়ে পরে আবার এই নরএপিনেফ্রিনের সাথেও রিলিজ হতে পারে। ঠিক আছে, তো আমরা এই জন্য বলি যে সিম্প্যাথেটিক সিস্টেমে মেইনলি কাজ করে হচ্ছে দুইটা নিউরোট্রান্সমিটার, মেইনলি এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন। এই দুইটা হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেমের ফাংশনটা মেইনলি রেগুলেট করতেছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে একটু শেষ করে দেন আসতেছি। দেখেন এই যে আমরা যখন খাবার খাই, সেই খাবারটাকে অ্যাবজর্ব করতে হলে সেখানে ব্লাড ফ্লো বাড়াই দিতে হবে, তাই না? কেন বাড়াই দিতে হবে? অ্যাবজর্পশন বেশি করার জন্য। তাহলে দেখেন এখানে কিছু ঘটনা ঘটে। যখন ফুড আসে জিআইটিতে, এই ফুড আসার কারণে কি হয়? ফুড আসার কারণে আমাদের ওখানে জিআইটি থেকে কিছু লোকাল হরমোন রিলিজ হয়। কি কি? যেমন কোলেসিস্টোকাইনিন, ভ্যাসোএক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, গ্যাস্ট্রিন, ঠিক আছে, তারপর হচ্ছে সিক্রেটিন। আচ্ছা এরা কি করবে? এরা ডাইজেশন বাড়াবে। ডাইজেশন বাড়ালে কি হবে? অ্যাবজর্পশন বেশি হতে হবে। তাহলে অ্যাবজর্পশন যদি বেশি হতে হয়, এটা একটা কাজকে ফ্যাসিলিটেট করবে না। কি ফ্যাসিলিটেট করবে? যে এখানে যেন ব্লাড ফ্লোটাও বেশি হয়, কারণ এটা চাচ্ছে বেশি বেশি ডাইজেশন হতে, এবং বেশি বেশি ডাইজেশন হলেই আমাকে বেশি বেশি অ্যাবজর্ব করতে হবে। অ্যাবজর্পশন করার জন্য এটাকে আবার কি করবে? ব্লাড ফ্লোকে বাড়াইতে হবে। তার মানে এটা আলটিমেটলি কি করবে? ভ্যাসো ডাইলেশন করবে। ঠিক আছে, ওকে। আবার দেখেন যখন জিআইটিতে ফুড আসবে, যখন হচ্ছে বিভিন্ন ধরনের দেখেন পেরিস্টালটিক অ্যাক্টিভিটি করতে হবে, ঠিক আছে, খাবারটাকে ভেঙে ফেলতে বা ডাইজেস্টিভ জুসের সাথে মেশাতে, তখন আমার কি ওখানে মেটাবলিক অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে না? হ্যাঁ, তো এখানে আমার মেটাবলিক অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। তো মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে প্রথম কথা ওইখানে ওই মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য দেখা যাবে যে পরিমাণ অক্সিজেন আছে তার থেকেও বেশি অক্সিজেন লাগবে। তার মানে তুলনামূলক ওইখানে অক্সিজেন কনসেন্ট্রেশন কমে যায়। এই অক্সিজেন কনসেন্ট্রেশন কমে গেলে এটা ডিরেক্টলি ভ্যাসোডাইলেশন করতে পারে, অথবা এটা অ্যাডেনোসিনকে রিলিজ করতে পারে। এই অ্যাডিনোসিন কি করবে? আলটিমেটলি এই অ্যাডিনোসিনটা ভ্যাসোডাইলেশনে হেল্প করবে। ঠিক আছে, ওকে। তাছাড়াও দেখা যায় জিআইটি থেকে, জিআইটি যে লেয়ার মিউকোসা বা বিভিন্ন ধরনের গ্ল্যান্ড, এই জায়গাগুলো থেকে বিভিন্ন ধরনের সাবস্টেন্স পাওয়া যায়। যেমন কি? যেমন হচ্ছে ব্রাডিকাইনিন, তারপর হচ্ছে ক্যালিডিন। ঠিক আছে, এগুলা কি করে? এইগুলা হচ্ছে ভ্যাসোডাইলেশনে হেল্প করে। তাহলে এই টোটাল ওয়েতে আমার ভ্যাসোডাইলেশন হচ্ছে জিআইটিতে। আর আমরা তো দেখলাম প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনও কি করবে? আলটিমেটলি আমাদের ভ্যাসোডাইলেশন করবে। কেন? ওই যে সিক্রেশনটা বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে সিক্রেশন কখন বাড়বে? যখন ব্লাড ফ্লোটা বাড়বে। তাহলে মানে বলতে গেলে, সত্যি বলতে, এই প্যারাসিম্প্যাথেটিকটা আলটিমেটলি ব্লাড ফ্লো মানে ভ্যাসোডাইলেশন করবে। কেন? সিক্রেশনটাকে করার জন্য। ঠিক আছে, মানে বেশি সিক্রেশনের করার জন্য ভ্যাসোডাইলেশন করবে। ঠিক আছে, ওকে। আর আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ওটা আমরা বলছি কি অলরেডি, যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এটা হচ্ছে কনস্ট্রিকশন করবে। ঠিক আছে, আর্টারিওল যেগুলো, এগুলো কনস্ট্রিকশন করবে। কিন্তু আমাকে আপনি বলেন, দীর্ঘ সময় ধরে যদি এই কনস্ট্রিকশন চলতে থাকে, তাহলে জিআইটি থেকে ব্লাড সাপ্লাই কমে যাবে না? হ্যাঁ, তো দীর্ঘ সময় ধরে যখন ব্লাড সাপ্লাই এখানে কমে যাবে, তখন এখানে বিভিন্ন ধরনের মেটাবলিক ভ্যাসোডাইলেটর রিলিজ হবে। ঠিক আছে, এই যে ভ্যাসোডাইলেটর, এটা আলটিমেটলি কি করবে? তখন এই কন্ট্রাকশনটাকে আর হতে দিবে না। কি করবে? তখন নিজের বাঁচার জন্য হইলেও এটা কি করবে? ফ্লোটাকে নর্মাল আনতে হেল্প করবে।
ঠিক আছে, এই যে ফ্লোকে নর্মাল আনতে হেল্প করলো, মানে সিম্প্যাথেটিক সিস্টেমের বাইরে চলে গেল, এটাকে কি বলবো? এটাকে বলবো অটো রেগুলেটরি এসকেপ। অটো রেগুলেটরি এসকেপ, ঠিক আছে, অটো রেগুলেটরি এসকেপ। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের পুরো হচ্ছে জিআইটির উপরে, মানে জিআইটিতে কিভাবে ব্লাড মানে সাপ্লাইটা মোটামুটি হয়ে থাকে ওইটার একটা বেসিক আইডিয়া। ঠিক আছে, ওকে। আমাদের যে জিআইটির যে স্মুথ মাসেল আছে, এই স্মুথ মাসেলগুলো অনেকটা কি হিসেবে কাজ করে? একটা ইউনিট হিসেবে কাজ করে। কেন? আমাদের এই যে জিআইটির স্মুথ মাসেলগুলো আছে, এগুলো হচ্ছে একটা একটার সাথে কানেক্টেড। কিসের মাধ্যমে? গ্যাপ জাংশন দিয়ে। এতে সুবিধা কি? যে একটা যখন এক্সাইট হয়, এই এক্সাইটেবিলিটির কারণে মানে একটা থেকে অ্যাকশন পটেনশিয়াল আর একটাতে আয়ন মুভের কারণে মুভ করতে পারে। কিভাবে? ধরেন এটার সাথে এটা হচ্ছে কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, বা হচ্ছে এটার সাথেও এটা কানেক্টেড। ঠিক আছে, এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে যখন এটা এক্সাইটেড হয়, বাকি সবগুলোকে সে এক্সাইটেড করতে পারে। ঠিক আছে, বাকি সবগুলোকে এক্সাইট করা যায়। তাহলে এই যে পুরোটা একটা ইউনিটের মতো কাজ করতেছে, এই ইউনিটটাকে বলা হয় সিনসাইটিয়াম। ঠিক আছে, সিনসাইটিয়াম। তাহলে আমাদের জিআইটির যে স্মুথ মাসেলগুলা, মায়োসাইটগুলো, এগুলা এর একত্রে থেকে একটা বান্ডেলের একত্রে থেকে কি করতেছে? একটা সিনসাইটিয়াম হিসেবে কাজ করতেছে। আর এখানে মেইন যে ইলেকট্রিক্যাল ইম্পালস, একটা পেসমেকার হিসেবে এক ধরনের সেল পাওয়া যায়, যেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজাল। এটা হচ্ছে ধরা যায় কি, যে এই জায়গাটাতে ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজালটা থাকে, যার মাধ্যমে আলটিমেটলি ইলেকট্রিসিটিটা এইটা থেকে এটা বা এটা থেকে এইটাতে জেনারেট হয়। অনেকটা দেখতে এই যে এর মতো, যে ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজাল হচ্ছে এগুলো, আর এগুলো হচ্ছে আমাদের মায়োসাইট। ঠিক আছে, একটার কারণে আলটিমেটলি আরেকটাতে কি হইতেছে? ইলেকট্রিসিটি পাস হইতেছে। মানে মেইন পেসমেকার হিসেবে কাজ করতেছে হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজাল। ওকে, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের একটা ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজাল। এখানে কি কি আছে? 3 ধরনের চ্যানেল দেখতে পাইতেছি আমরা। এটা হচ্ছে আমার লিকি সোডিয়াম চ্যানেল, এটা আমাদের লিকি পটাশিয়াম চ্যানেল, আর এটা আমাদের ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল। ঠিক আছে, আমাদের যে ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজাল, এর যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল সেটা হচ্ছে প্রায় -60 মিলিভোল্টের মতো। সাপোজ এটা হচ্ছে -60 মিলিভোল্ট। ঠিক আছে, আর -40 মিলিভোল্ট হচ্ছে এর থ্রেশহোল্ড পোটেনশিয়াল। তো নর্মালি দেখা যায় কি, যে আমাদের এই যে লিকি পটাশিয়াম চ্যানেল বা লিকি সোডিয়াম চ্যানেল, এগুলো হচ্ছে লিকি হওয়ার কারণে সোডিয়াম বা পটাশিয়াম মুভ করতে পারে। তো ধরেন নর্মালি কি হয়, প্রথমে সোডিয়াম অনেকগুলা আসতেছে, এই সোডিয়ামের কারণে কি হয়, এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা একটু বেড়ে যায়। যখন এই পিকে পৌঁছায়, তখন এখানে পটাশিয়াম চ্যানেলটা ওপেন হয়ে পটাশিয়াম বের হয়ে যায়, মানে এটা আবার রেস্ট এ চলে আসে, মানে আগের জায়গায় চলে আসে। আবার সেম সাইকেল, আবার সোডিয়াম চ্যানেল ওপেন, সোডিয়াম ভেতরে প্রবেশ করে, এবং পিকে পৌঁছালে তখন পটাশিয়াম চ্যানেল ওপেন, পটাশিয়াম আবার বের হয়ে যায়। তাহলে এই যে সাইকেলগুলা কাইন্ড অফ, এই সাইকেলগুলা রিপিট হতে থাকে। এবং আমরা দেখতেই পাইতেছি যে এগুলো দেখতে অনেকটা কিসের মতো? এগুলো দেখতে অনেকটা ওয়েভের মতো, তাই না? হ্যাঁ, এই যে ওয়েভের মতো, এদেরকে বলা হয় স্লো ওয়েভ। স্লো ওয়েভ। যদি কখনো এরকম হয় যে এই যে পটেনশিয়ালটা আমরা দেখতেছি, এই পটেনশিয়ালটা আচ্ছা, আরেকটা কথা বলি, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যাকশন পটেনশিয়াল না। কেন? কারণ আমাদের অ্যাকশন পটেনশিয়াল হতে গেলে আমাদের থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছাতে হয়। এখানে কিন্তু থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছায়নি। তো কখনো যদি এরকম হয় যে থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছায় গেছে, তখন কি হবে? যখনই থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছায় যাবে, ধরেন থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছায় গেল, তখন এখানে এই যে ভোল্টেজ সেনসিটিভ ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল, এটা ওপেন হয়ে যাবে। এইটা ওপেন হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি কি হবে? এখানে দেখা যাবে অনেকগুলা, যতক্ষণ এটা দেখেন, যতক্ষণ উপরে থাকবে থ্রেশহোল্ডের, ততক্ষণ এরকম দেখা যাবে। তারপরে আবার দেখা যাবে কি, যে এটা নিচে চলে আসছে, এটা নিচে চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে উপরের দিকে দেখা যাইতেছে, যেটা এই যে উপরের দিকে উঠতেছে, মেইনলি দেখতেছি আমরা স্পাইকটা উপরের দিকে উঠতেছে, এটা হচ্ছে মেইনলি কি ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেলের মাধ্যমে, মেইনলি ক্যালসিয়াম আসার জন্য, বেশি ক্যালসিয়াম কম হচ্ছে সোডিয়াম, এবং আসে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত পৌঁছালে তারপর আবার পটাশিয়াম বের হয়ে যায়, তারপর আবার কি হয়ে যায়? পটাশিয়াম বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে এই অংশটা দিয়ে পটাশিয়াম বের হয়ে যাইতেছে, এটা বুঝাইতেছে। ঠিক আছে, এই জন্য আবার আগের জায়গায় পৌঁছাইতেছে। ওকে, তাহলে প্রথমে যখন উপরে উঠতেছে, তখন সেলের ভিতরে ক্যালসিয়াম আসতেছে, আর যখন এই যে নিচে নামতেছে, তখন কি যাইতেছে? পটাশিয়াম চলে যাইতেছে। তাহলে এই যে অনেকগুলো কিসের মতো দেখতে? অনেকটা হচ্ছে স্পাইকের মতো দেখতে, এটাকে বলা হয় স্পাইক পটেনশিয়াল। কি বলা হয়? স্পাইক পটেনশিয়াল। ওকে, তাহলে এই স্পাইক পটেনশিয়াল হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যাকশন পটেনশিয়াল। ঠিক আছে, তাহলে কখন হচ্ছে আমার এটা থ্রেশহোল্ডকে ক্রস করবে?
দেখা যায় যখন যখন হচ্ছে আমাদের হচ্ছে স্মুথ মাসেলগুলো স্ট্রেসড হয়, বিশেষ করে খাবার থাকলে, ঠিক আছে, ফুটবলার থাকলে, তখন এটা একটা জাল, তখন জালটা হচ্ছে কুঁচকে থাকে বা হচ্ছে এক জায়গায় করে থাকে, তখন এই যে হোলগুলো অত ভালো কাজ করে না, তাই না? যখন এটা একেবারে একটা আর একটা সোজা হয়ে থাকে তখন দেখেন হোলগুলো অনেক ভালো, মানে যখন হচ্ছে স্ট্রেচ করা হয় তখন অনেকটা এরকম দেখা যায়, এই জায়গাগুলো দিয়ে তখন অনেক বেশি আয়ন মুভ করতে পারে, এবং দেখা যায় কি সোডিয়াম বেশি মুভ করার কারণে তখন এটা এরকম লেভেলে পৌঁছে যেতে পারে, ঠিক আছে, থ্রেশহোল্ডকে ক্রস করে, এবং হচ্ছে স্পাইক পটেনশিয়াল দেখা যায়, এবং এই স্পাইক পটেনশিয়াল গুলোর কারণে মেইনলি কি হয়, আমাদের মুভমেন্টগুলো হয়, ঠিক আছে। ওকে, আমাদের মেইনলি যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন দেখা যায় বা আমাদের যে জিআইটি মুভমেন্ট, জিআইটিতে দেখা যায় কি ফেজিক কন্ট্রাকশন, আরেকটা কি, আরেকটা হচ্ছে টনিক কন্ট্রাকশন, এই দুই ধরনের কন্ট্রাকশন দেখা যায়। ফেসিকটা কেমন? ফেসিকটা হচ্ছে একবার কন্ট্রাকশন হবে, একবার রিল্যাক্সেশন হবে, আবার কন্ট্রাকশন, আবার রিল্যাক্সেশন। আর টনিক মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে কন্ট্রাকশন চলতে থাকবে, ঠিক আছে, এই দুই ধরনের অবস্থা এখানে দেখা যায়। ওকে, তাহলে স্পাইক পটেনশিয়াল বুঝলাম, আর হচ্ছে স্লো ওয়েভ বুঝলাম। এই স্লো ওয়েভ যদি আমরা একটু বলি, এই স্লো ওয়েভ হচ্ছে আমাদের স্টোমাকে প্রতি মিনিটে 3টা দেখা যায়, আমাদের ডিওডেনামে প্রতি মিনিটে প্রায় 12টা, আর আমাদের টার্মিনাল ইলিয়ামে প্রতি মিনিটে প্রায় 8 থেকে 9টা, ঠিক আছে। আচ্ছা, এবং স্লো ওয়েভের যে ইন্টেন্সিটি এটা অ্যারাউন্ড 10 to 15 মিলিভোল্ট পর্যন্ত হয়ে থাকে, 10 to 15 মিলিভোল্ট পর্যন্ত হয়ে থাকে। ওকে, আরেকটা কথা বলি যে এই যে আমাদের এই যে অ্যাকশন পোটেনশিয়াল আমরা দেখলাম, এই যে অ্যাকশন পোটেনশিয়াল আমরা দেখলাম, আর এই যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আমরা দেখলাম, আমরা কোনো কারণে কি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালকে এইভাবে বাড়াইতে বা কমাইতে পারি কিনা? প্রশ্ন যদি এটা হয়, উত্তর হচ্ছে হ্যাঁ, বাড়াতেও পারি, কমাতেও পারি। দেখেন আমরা যদি এইভাবে বাড়াতে চাই তাহলে এখান থেকে এখানে যেতে হবে, এবং এখানে গেলে তারপরে দেখেন, ধরেন হচ্ছে আমি এগুলো যদি মুছে দেই, ধরেন হচ্ছে নর্মাল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যদি এখানে চলে আসে, তাহলে সোডিয়াম চ্যানেল যখন ওপেন হবে তখন তো এটা এমনিতে উপরে থাকবে, তাই না? তাহলে উপরে থাকলে এমনিতেই স্পাইক পোটেনশিয়াল পাওয়া যাবে, তার মানে তখন কি হবে, তখন হচ্ছে এক্সাইটেবিলিটি এক্সাইটেবিলিটি বেড়ে যাবে, এক্সাইটেবিলিটিটা বেড়ে যাবে। কখন এরকম হবে? দেখেন, চিন্তা করেন, আমাদের জিআইটি মুভমেন্ট যখন বেশি হতে হবে তখন, কখন মুভমেন্ট বেশি হবে? সিম্প্যাথেটিক স্টিমুলেশন না প্যারাসিম্প্যাথেটিক? অবশ্যই প্যারাসিম্প্যাথেটিক। তাহলে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে এরকম এক্সাইটেবিলিটি বেড়ে যাবে। আচ্ছা, প্যারাসিম্প্যাথেটিকের আমাদের হচ্ছে নিউরোট্রান্সমিটার কি ছিল? অ্যাসিটাইল কোলিন। প্যারাসিম্প্যাথেটিকের একটা নার্ভ ছিল না, ভেগাস নার্ভ? তাহলে এই যে বিষয়গুলো প্যারাসিম্প্যাথেটিকের সাথে যেগুলো রিলেটেড, ওগুলো হচ্ছে এক্সাইটেবিলিটি বাড়াবে। আর আমি যদি বলি যে এক্সাইটেবিলিটি যদি কমায় দেয় তাহলে কি হবে? তাহলে দেখা যাবে কি এই থ্রেশহোল্ডটা, মানে থ্রেশহোল্ড পর্যন্ত আরো পৌঁছাতে পারবে না, আরো নিচে নেমে গেল, তাই না? তো কখন কখন এরকম হবে? যখন হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন কাজ করবে বা নরএপিনেফ্রিন কাজ করবে। আশা করি বুঝতে প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেগুলো দেখলাম যে এরা কি একটা সিনসাইটিয়াম হিসেবে কাজ করতে পারে, এর একটা সিনসাইটিয়াম হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে। ওকে, আর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি একটা হচ্ছে স্লো ওয়েভ, একটা হচ্ছে স্পাইকগুলো আমার অ্যাকচুয়াল অ্যাকশন পোটেনশিয়াল, যার থ্রেশহোল্ড হচ্ছে 40 এর বেশি। দেখেন ফ্রিকোয়েন্সিটা কি, স্লো ওয়েভের ক্ষেত্রে স্টোমাকে প্রতি মিনিটে 3টা, ডিউটারমে 12টা, ইলিয়ামে হচ্ছে 8 থেকে 9টা, ইন্টেন্সিটি 5 থেকে 15 মিলিভোল্ট, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখেন ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 থেকে 10 স্পাইক পার সেকেন্ড। আচ্ছা, এখন আমি যদি একটা কোশ্চেন যদি একটা করি যে একটা কন্ট্রাকশন কখন হবে, যখন স্লো ওয়েভ দেখা যাবে নাকি হচ্ছে যখন স্পাইক পোটেনশিয়াল দেখা যাবে, তখন কখন কন্ট্রাকশন হবে? প্রশ্নের উত্তরটা আমি এখান থেকে যদি দেই, দেখেন যখন হচ্ছে স্লো ওয়েভ চলতেছে তখন কি শুধুমাত্র সোডিয়াম প্রবেশ করতেছে, কোনো ধরনের ক্যালসিয়াম কিন্তু প্রবেশ করতেছে না। আর আমরা জানি মাসেলে ক্যালসিয়াম প্রবেশ না করলে কোনো ধরনের মাসেল কন্ট্রাকশন হবে না, ঠিক আছে। এই জন্য স্লো ওয়েভে সাধারণত কোনো ধরনের কন্ট্রাকশন দেখা যায় না। আর যখন হচ্ছে স্পাইক পটেনশিয়াল দেখা যায় তখন কি এদিক দিয়ে কি প্রবেশ করে, এদিক দিয়ে প্রবেশ করে হচ্ছে ক্যালসিয়াম, এবং এই ক্যালসিয়ামের জন্য আলটিমেটলি কি হয়, মাসেল কন্ট্রাকশন হয়। এই স্লো, আমরা যে এই যে সোডিয়াম ক্যালসিয়াম বা ক্যালসিয়াম সোডিয়াম যে পাম্প দেখতেছি, এটা দিয়ে বেশি ক্যালসিয়াম আসতে পারে এবং অল্প পরিমাণ সোডিয়াম আসতে পারে, ঠিক আছে। এবং এটা স্লো ভাবে, মানে ধীরে ধীরে খুলে এবং ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ওকে, তাহলে দেখেন আমরা এগুলো দেখছি, ওকে, এগুলো দেখছি আমরা, ওকে। আচ্ছা, এই যে দেখেন এগুলোই আমরা বলতেছিলাম যে নরএপিনেফ্রিন আর সিম্প্যাথেটিক এগুলো কি করবে, এক্সাইটেবিলিটি কমাই দিবে। আর স্ট্রেস হোক, অ্যাসিটাইলকোলিন হোক, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হোক, এগুলো কি করে, এক্সাইটেবিলিটি বাড়িয়ে দেয়, ঠিক আছে। ওকে, এই যে দেখেন আমরা দেখাইতে চেষ্টা করছি যে ডিপোলারাইজেশন, এটা হচ্ছে ডিপোলারাইজেশন, এটা হচ্ছে ডিপোলারাইজেশন, আর এটা হচ্ছে আমাদের স্পাইক পোটেনশিয়াল, ঠিক আছে। যার এই যে জায়গাটা, এখানে কি হয়েছে, ক্যালসিয়াম প্রবেশ করছে, আর এই যে জায়গাটা দেখা যাইতেছে এটা কি, এটা হচ্ছে পটাশিয়াম সেল থেকে বের হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন কখনো যদি এরকম হয়
দীর্ঘ সময় ধরে কন্ট্রাকশন চলতেছে। দীর্ঘ সময় ধরে যখন কন্ট্রাকশন চলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে টনিক কন্ট্রাকশন। কি? টনিক কন্ট্রাকশন। এই টনিক কন্ট্রাকশন কখন দেখা যেতে পারে? হরমোনের জন্য দেখা যেতে পারে, ঠিক আছে? অনেকগুলো স্পাইক পটেনশিয়াল যদি থাকে তখন দেখা যেতে পারে, ঠিক আছে? আবার কখন দেখা যেতে পারে? যদি অধিক পরিমাণ ক্যালসিয়াম সেলের ভিতর প্রবেশ করে, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে এই টনিক কন্ট্রাকশন, এগুলো হচ্ছে কেন হইতে পারে? এই যে এগুলোর জন্য, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে প্রবলেম হওয়ার কথা না। তো এখন আমরা চাইলে জিআইটি রিফ্লেক্স সম্বন্ধে দেখতে পারি। এখন যদি বলি রিফ্লেক্স জিনিসটা কি, রিফ্লেক্স বিষয়টা হচ্ছে যে একটা কি বলে, একটা হচ্ছে সেন্স, ওইটার এগেইনস্টে একটা রেসপন্স, ঠিক আছে? এটাই হচ্ছে মেইনলি কি, এটাই হচ্ছে রিফ্লেক্স। এটা হচ্ছে পরের যে গার্ডগুলো আসবে এখানে আরো বিস্তারিত আপনারা জানবেন, বাট আপাতত অল্প এতটুকু জেনে রাখলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এই রিফ্লেক্সগুলো কি হয় মূলত, আমাদের একটা ফিগার আছে, তারপরে আমরা এখান থেকে একটু বুঝে নিই। ধরেন এটা হচ্ছে আমাদের, আমি একটু আঁকি, সাপোজ এটা হচ্ছে আমাদের স্টোমাক, এটা হচ্ছে আমাদের স্টোমাক, ওকে? আর স্টোমাক থেকে হচ্ছে শুরু হইতেছে হচ্ছে স্মল ইন্টেস্টাইন, ওকে? এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন, এবং স্মল ইন্টেস্টাইনের পরে এটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন, এটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন, ওকে? এদিক দিয়ে এসে, যাই হোক মোটামুটি বুঝতে পারলেই হলো, এটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের শেষ, ওকে? তো এইখানে স্মল ইন্টেস্টাইনটা এসে যুক্ত হইতেছে, যদি অনেক উপরে দিয়ে দিছি, এবং এইদিকে মনে হইতেছে একটা ভালভের মতো কিছু একটা আছে, যেটা হচ্ছে ইলিওসিকাল ভালভ, ওকে? দেখেন এখানে হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এখানে হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ওকে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন চিন্তা করেন তো, ধরেন আমি একটা খাবার খেয়ে নিছি, খাবার খেয়ে নিলে কি ঘটনাটা ঘটবে? খাবারটা যখন আমার স্টোমাকে আসবে, এই স্টোমাক থেকে কি হবে, স্টোমাকে এই খাবারটা আসার কারণে, স্টোমাকে এই খাবারটা আসার কারণে কি হবে, এখান থেকে যে সিগন্যাল, এই সিগন্যালটা চলে যাবে কোথায়? এই সিগন্যালটা চলে যাবে হচ্ছে আমাদের মেডুলাতে, ঠিক আছে? আমাদের মেডুলাতে, এবং এই সিগন্যালটা মেডুলাতে যাওয়ার কারণে এখান, সরি, ওকে, এই মেডুলাতে যাওয়ার পরে এখান থেকে আবার কি হবে, এই যে এটা হচ্ছে কি সেন্স ক্যারি করে নিয়ে গেল, এখন এখানে আবার আরেকটা নার্ভ ফাইবার চলে আসবে, যে নার্ভ ফাইবারটা আলটিমেটলি কি করবে, এই যে আমাদের স্টোমাকের সিক্রেশন বাড়াতে হেল্প করবে। দেখেন আমরা মনে হয় পড়ছি গ্যাস্ট্রিক ফেজ অফ সিক্রেশন, আমরা ইন্টারে কিছুটা পড়ে আসছিলাম, ঠিক আছে? যে খাবার দাবার যখন এখানে আসে তখন এটা কি, এখান থেকে একটা সেন্স ভেগাস নার্ভের মাধ্যমে চলে যায় মেডুলাতে, এবং সেখান থেকে চলে আসে কোথায়, আমাদের স্টোমাকে, যেটা এসে আমাদের সিক্রেশন মেইনলি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বাড়ায়। এই ভেগাস নার্ভ দিয়ে কি হয়, অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়, যেটার কারণে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হইতেছে, সিক্রেশন বাড়তেছে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে ভেগাসের মাধ্যমেই যাচ্ছে, সেন্স যাচ্ছে এবং ভেগাসের মাধ্যমে ফিরে আসতেছে, এটাকে বলা হয় ভ্যাগো ভেগাল রিফ্লেক্স, ভ্যাগো ভেগাল রিফ্লেক্স, ঠিক আছে? ওকে, তাহলে এই যে যাচ্ছে এটা কোথা থেকে যাইতেছে, আমাদের গাট থেকে কোথায় যাইতেছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, এবং সেটা চলে আসতেছে কোথায়, আবার গাটে। অথবা এখানে আমাদের আরো রিফ্লেক্স আছে, ধরেন এখানে যদি আমাদের ফিকাল ম্যাটেরিয়ালগুলো চলে আসে, এই যে এরিয়াটা, এখানে কি করবে, এটা ডিস্টেন্ড করবে, এটা ডিস্টেনশনের জন্য এখান থেকে যে সেন্সটা, এই সেন্সটা এখানে চলে যাবে হচ্ছে আমাদের স্যাক্রাল 2, 3 এবং 4, এই স্পাইনাল কর্ডের এই জায়গায়, এবং এখান থেকে এই সেন্সটা নেওয়ার পরে এখান থেকে একটা কি আসবে, রেসপন্স আসবে, ঠিক আছে? এই এরিয়াগুলো থেকে রেসপন্স আসবে, রেসপন্স এসে কি করবে, আচ্ছা রেসপন্সটা আমি আরেকটা কালার দিয়ে দেখাই, এখান থেকে যে রেসপন্সগুলো আলটিমেটলি আসবে, এই রেসপন্সগুলো কি করবে, এই জায়গাগুলো কন্ট্রাকশন করবে, কন্ট্রাকশন করলে আলটিমেটলি কি হবে, এই যে ফিকাল ম্যাটেরিয়ালগুলো এগুলা বের হয়ে আসবে, যেটাকে আমরা কি বলতেছি, ডেফিকেশন, ডেফিকেশন রিফ্লেক্স, ডেফিকেশন রিফ্লেক্স। তাহলে দুইটার ক্ষেত্রেই দেখেন আলটিমেটলি জিআইটি থেকে সেন্সটা আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গেছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে ব্রেন এবং স্পাইনাল কর্ড, ওকে? এবং সেই যে সিগন্যালটা গেছে সেটার আবার একটা রেসপন্স আমাদের জিআইটিতে ফিরে আসছে, ঠিক আছে? তো এটার একটা নাম দেওয়া হয়েছে, কি নাম? এটাকে বলা হয় যে রিফ্লেক্স ফ্রম দ্য গাট, ফ্রম দ্য গাট টু দ্য স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড অর ব্রেন স্টেম, ঠিক আছে? অ্যান্ড ব্যাক টু দ্য জিআইটি,
মানে আমরা এখানে যা পড়লাম আলটিমেটলি, যে আমাদের জিআইটি থেকে একটা সিগন্যাল যাবে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড বা হচ্ছে ব্রেন স্টেমে, সেখান থেকে আবার চলে আসবে কোথায়, জিআইটিতে। সেটা হচ্ছে এক ধরনের রিফ্লেক্স, এটা এক ধরনের রিফ্লেক্স। ওকে, আবার আরেক ধরনের রিফ্লেক্সের কথা চিন্তা করেন। আমার এই যে খাবারটা এখানে একটা মনে একটু হিজিবিজি হবে, আচ্ছা একটু পরে দেখাচ্ছি। দেখেন এখানে ধরেন একটা খাবার চলে আসছে, বা সেটা হোক স্মল ইন্টেস্টাইনে ধরেন চলে আসছে, চলে আসলে কি হবে, এই যে খাবারটা চলে আসছে, এই খাবারটা এখানে থাকলে কি এই এরিয়াটাকে কি একটু চাপ দিতেছে না? চাপ দেওয়ার কারণে আমার এখানে কি হবে, এখান থেকে সেন্স চলে যাবে হচ্ছে আমার, এখান থেকে সেন্সরি নিউরন ক্যারি করে নিয়ে যাবে হচ্ছে প্রথমে, সেটা কাকে স্টিমুলেট করবে, এটা আমার মাইন্ডারিক প্লেক্সাসের যে নিউরনগুলো আছে এদেরকে স্টিমুলেট করবে। এই মাইন্ডারিক প্লেক্সাসের যে নিউরনগুলো, এগুলো আবার এসে এই যে জিআইটি এই এরিয়াটাতে কি করবে, কন্ট্রাকশন করবে। ঠিক আছে, তাহলে এই যে এটা একটা রিফ্লেক্স হইতেছে, সেটা কোথায়, যে জিআইটি থেকে ইনফরমেশন নিয়ে ওই জিআইটিতেই দিতেছে। এটাকে বলা হয় রিফ্লেক্স ইন্টিগ্রেটেড উইদিন গাট ওয়াল। মানে কি আলটিমেটলি গাট ওয়ালের মধ্যেই সবকিছু হচ্ছে, তাই না? ওকে, এবং আমরা এটা নিয়ে আরো বিস্তারিত বলবো হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটাতে। ঠিক আছে, আপনারা হচ্ছে নেক্সট ক্লাসটা দেখে রাখবেন। ওকে, আর এখানে আমি একটা কোড বলে দিতেছি 1101, এই কোডটা একটু রেখে দিন, কারণ এই ক্লাসটা যে করবে, যে এই কোডটা আমাকে বলবে, তাকে হচ্ছে আমি এই লেকচার স্লাইডটা দিয়ে দিব। লেকচার স্লাইড বলতে এটা না, আমি একটা নোট ছিল আমার, এই নোটটা আমি দিয়ে দিব। ঠিক আছে, আর যারা বলবে না তাদেরকে আমি এটা দিব না, এই জন্য যারা ক্লাস করবে তারা এই নোটটা পাবে। ওকে, তো এটা গেল একটা, এটা হচ্ছে রিফ্লেক্সের আরেকটা ধরন। আর লাস্ট আর একটা কথা বলি, সেটা কি, সেটা হচ্ছে ধরেন আমরা খাবার খেলাম, অন্য কালার নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। খাবার খাওয়ার পরে এই জিআইটিতে যখন মেইনলি আমার স্টোমাকে খাবার আসছে, স্টোমাক কি করবে, স্টোমাক চাইবে খাবারটা স্টোমাক থেকে ইন্টেস্টাইনে চলে আসুক, তাই না? এবং ধরেন আগে থেকে যদি কিছু খাবার ইন্টেস্টাইনে থাকে, তখন কি এই খাবারটা আসতে কি বাধা দিতে পারে না? হ্যাঁ, বাধা দিতে পারে। তো এই জন্য স্টোমাক কি করবে, স্টোমাক চাইবে যে এখানকার মোটিলিটিটা আমি একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, ওকে। আবার এখানে যদি মোটিলিটি বাড়ায়, এদিক দিয়ে কি আলটিমেটলি ফুটবলাসটা বা হচ্ছে ফিকাল ম্যাটেরিয়ালটা লার্জ ইন্টেস্টাইনে চলে আসবে। তাহলে এই লার্জ ইন্টেস্টাইনে যেগুলো থাকবে, এগুলাকেও কি আবার সামনের দিকে পাঠিয়ে দিতে হবে। তার মানে এখান থেকে আলটিমেটলি একটা সিগন্যাল লার্জ ইন্টেস্টাইনে আসবে। ওকে, আরেকটা কথা হচ্ছে দেখেন, আচ্ছা এই দুইটা প্রথমে বুঝাই, তাহলে দেখেন এই যে স্টোমাকের কারণে ইন্টেস্টাইনকে স্টিমুলেট করতেছে, কিভাবে স্টিমুলেট করতেছে, প্রথমে এখানে আমার কেন যেন মনে হচ্ছে হিজিবিজি হয়ে যাবে, এই জন্য আমরা চিত্রটা পরের পেজে আছে, ওখান থেকে আমরা দেখে নিতেছি, তাইলে হয়ে যাবে। এই যে এখানে দেখেন আমি এঁকে রাখছি। ওকে, তাহলে দেখেন আমরা যখন সকালবেলা ধরেন খাবার খাই, বা যে কোনো সময়, মেইনলি সকালবেলা বেশি হয়, যখন আমরা খাবার খাই তখন কি হয়, মনে হয় আমাদের ডেফিকেট করার একটা আর্জেন্সি তৈরি হয়ে যায়। মানে সকালবেলা এই খাবার খাওয়ার কারণে কেন যেন মনে হয় যে এই কোলনের মুভমেন্টটা বেড়ে গেছে, মানে ফিকাল ম্যাটেরিয়ালগুলো সামনের দিকে বেশি মুভ করতেছে। ঠিক আছে, সেম ভাবে এই স্মল ইন্টেস্টাইন থেকে ফিকাল ম্যাটেরিয়ালগুলো সামনের দিকে যাইতেছে, বা ফুটবলার্সগুলো সামনের দিকে যাইতেছে, তাই না? তাহলে যেটা হয় কি হয় আসলে, এখানে আমরা যদি দেখি যে এখানে এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডে, এটা ধরেন নিউরন, এটা হচ্ছে আমাদের গ্যাংলিয়া। তো ধরেন এখান থেকে একটা নিউরন একটা সেন্স ক্যারি করে এখানে নিয়ে যাইতেছে, এখানে নিয়ে গেল। ঠিক আছে, এবং এই সেম নিউরন, ঠিক আছে, এখান থেকে আরেকটা নিউরনের মাধ্যমে এই সেন্সটা চলে আসলো, একবার ধরেন একটা চলে আসলো আমাদের কোলনে, বা হতে পারে যে চলে আসলো কোথায়, চলে আসলো হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে। ঠিক আছে, তাহলে দেখেন কি ঘটনাটা ঘটতেছে, এই স্টোমাক থেকে ইনফরমেশনটা প্রথমে যাচ্ছে এই গ্যাংলিয়াতে, দেন গ্যাংলিয়া থেকে কোলনে আসতেছে বা ইন্টেস্টাইনে আসতেছে। তাহলে যেটা হচ্ছে স্টোমাক থেকে চলে আসতেছে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে, এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো গ্যাস্ট্রো এন্টেরিক রিফ্লেক্স। কি, গ্যাস্ট্রো এন্টেরিক রিফ্লেক্স। ঠিক আছে, সেম ভাবে যেটা হচ্ছে কোথায় চলে আসছে, স্টোমাক থেকে এই গ্যাংলিয়াতে গিয়ে চলে আসছে হচ্ছে এই কোলনে, সেটাকে বলবো আমরা গ্যাস্ট্রো কোলিক রিফ্লেক্স। ঠিক আছে, এই গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স যেরকম হচ্ছে, সেম ভাবে এই ডিওডেনামের কারণেও কোলন কি হতে পারে, স্টিমুলেটেড হতে পারে। মানে পাথওয়েটা সেম, ডিওডেনাম থেকে প্রথমে আসবে এখানে, তারপরে ব্যাক হবে, চলে আসবে হচ্ছে এই কোলনে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ডুওডেনো কোলিক রিফ্লেক্স। ঠিক আছে, তাহলে এগুলো হতে পারে। ওকে, আবার ধরেন যে আমরা যখন খাবার খাই, এটাকে একটু মুছে দিচ্ছি বোঝার জন্য, আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে
এই ডাইজেস্টিভ জুসের সাথে, বিশেষ করে অ্যাসিডিক জুসের সাথে যখন মিশে যায়, তখন এটা ধরেন এখানে ডিওডেনামে চলে আসলো। তখন ডিওডেনাম কি চাবে, যে বেশি বেশি অ্যাসিড সমৃদ্ধ এই যে কাইমটা, এটা যেন এখানে না আসে, কম কম আসে। এই জন্য এটাকে সে ইনহিবিট করবে, তাই না? ইনহিবিট করবে স্টোমাককে। আচ্ছা, এটা ওই সেম পাথওয়ে দিয়ে এখান থেকে প্রথমে চলে যাবে এই জায়গাটায়, সেখান থেকে স্টোমাকে ব্যাক আসবে। ঠিক আছে? তাহলে এটা কি অন্ত্র থেকে স্টোমাকে ব্যাক আসতেছে, এই জন্যে এটাকে আমরা বলবো হচ্ছে এন্টেরো এন্টেরো গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক রিফ্লেক্স, এন্টেরোগ্যাস্ট্রিক রিফ্লেক্স। আবার ধরেন এই যে সিকামে ফিকাল ম্যাটেরিয়ালগুলো আসতেছে, ওকে, আসার পর এটা কি যত ইচ্ছে তত আসতে পারবে না, এটাকে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত এটা বজায় রাখবে। ধরেন একটা লিমিটের বেশি যেন না আসে, বা যখন চলে আসতে দেবে তখন কি করবে, এখান থেকে সেমভাবে সিগন্যালটা চলে যাবে ওই গ্যাংলিয়াতে, গ্যাংলিয়া থেকে ফিরে কোথায় আসবে, ধরেন এই যে ইলিয়াম এখানে আসবে, ইলিয়ামের মুভমেন্টটা কমাবে, বা এই যে আমাদের আইলিওসিকাল ভালভ এটাকে সংকুচিত করে ফেলবে। ঠিক আছে? তাহলে এই যে কোলন থেকে কোথায় আসতেছে, ইলিয়ামে চলে আসতেছে, এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো হচ্ছে কোলোনো আইলিয়াল রিফ্লেক্স, কোলোনো আইলিয়াল রিফ্লেক্স। তাহলে এই পুরো ঘটনাতে কি ঘটতেছে আসলে, যে একটা সেন্স সেটা চলে যেতেছে কোথায়, প্রিভার্টিব্রাল সিম্প্যাথেটিক যে গ্যাংলিয়া, এই গ্যাংলিয়াতে, সেখান থেকে চলে আসতেছে কোথায়, জিআইটিতে। ঠিক আছে? মানে এইটাই লিখছে আসলে, ইংরেজিতে এটাই লিখছে যে সেন্স যেটা হচ্ছে জিআইটি থেকে চলে যাচ্ছে গ্যাংলিয়াতে, গ্যাংলিয়া থেকে ব্যাক আসতেছে আবার জিআইটিতে। দেখেন আমি এখানে দেখাই, এই যে reflexes from the gut to the prevertebral sympathetic ganglia and then back to GIT। এখানে আমি কয়েকটা দিছি, মানে ওরকম অনেকগুলো হইতে পারে, বাট এই তিনটা হচ্ছে মেইন। ঠিক আছে? ওকে, তারপরে আমরা দেখলাম এই যে ইন্টিগ্রেটেড উইদিন দ্য গাট ওয়াল, গাট ওয়ালের মধ্যে কি কি হচ্ছে ইন্টিগ্রেটেড হয়, যেগুলো হচ্ছে পেরিস্টালসিস মুভমেন্ট, ঠিক আছে, এখানকার কারণে এখানে মুভমেন্ট, ঠিক আছে, বা হচ্ছে যে সিক্রেশন, যার কারণে সিক্রেশনের কারণে আলটিমেটলি মিক্স করে ডাইজেশনে হেল্প করবে। আমাদের এগুলো নিয়ে নেক্সট ক্লাসে বাকি আলোচনাগুলো আছে। এবং আরেকটা আমরা কি দেখলাম, এই যে ডেফিকেশন রিফ্লেক্স যেটা দেখলাম, যেটা কি রিফ্লেক্সটা এই গাট থেকে চলে যাইতেছে কোথায়, স্পাইনাল কর্ড বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, এবং সেখান থেকে আবার গাটে ফিরে আসতেছে। ঠিক আছে? কি কি আছে, ডেফিকেশন রিফ্লেক্স, ভ্যাগোভেগাল রিফ্লেক্স অফ স্টোমাক, আরেকটা আছে সেটা হচ্ছে পেইন রিফ্লেক্স, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে কি, যে আমরা যে একটা খাবার খাই, খাবারটা প্রথমে ছোট ছোট করি, দেন সেটাকে ডাইজেস্টিভ জুসের সাথে মিক্স করি, এবং একটা সময় পর সেটাকে পেরিস্টালসিসের মাধ্যমে সামনের দিকে পাঠিয়ে দিই। এখন এটা যদি আমাদের গাট হয়, গাটের মধ্যে যে কোনো ধরনের ফুড বোলাস, সেটা আসলে কি হয়, এটা ধরেন যদি ওরাল ডিরেকশন এবং এটা যদি অ্যানাল ডিরেকশন হয়, দেখা যায় ওরাল ডিরেকশনে কন্ট্রাকশন এবং অ্যানাল ডিরেকশনে কি হয়, রিল্যাক্সেশন হয়, যার কারণে এটা আলটিমেটলি সামনের দিকে চলে আসে। এবং আমরা যদি স্টোমাককে দেখি, যে স্টোমাকে যখন হচ্ছে ইসোফেগাস দিয়ে খাবার আসতেছে, তখন দেখা যায় স্টোমাক, এই ইসোফেগাসে যখন এই এত দূরে খাবার, তখনও দেখা যায় কি এই স্টোমাকটা অনেকটা রিল্যাক্স করতে পারে, মানে নর্মালি কাছে রিল্যাক্স হয়, কিন্তু অনেক সময় দূরেও রিল্যাক্স হতে পারে। এই যে খাবারটা আসতেছে, খাবারটাকে রিসিভ করার জন্য এখানে রিল্যাক্স করতেছে, যেটাকে বলা হচ্ছে রিসেপটিভ রিসেপটিভ রিল্যাক্সেশন, রিসেপটিভ রিল্যাক্সেশন। ঠিক আছে? ওকে, তো এই রিসেপটিভ রিল্যাক্সেশন হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে খাবারটা যেটা আলটিমেটলি কোন দিকে যাইতেছে, যেটা হচ্ছে ওরাল থেকে অ্যানাল ডিরেকশনে যাইতেছে, এবং এটা কেন, এই পেরিস্টালটিক মুভমেন্টের কারণে, তাই না? তাহলে এই যে পেরিস্টালটিক মুভমেন্টের কারণে ওরাল টু অ্যানাল ডিরেকশনে কি হইতেছে, পেরিস্টালসিস হইতেছে, এটাকে বলা হয় ল অফ গাট। কি বলা হয়? ল অফ গাট। ঠিক আছে? ওকে, তো ধরেন খাবারটা স্টোমাকে এখন চলে আসছে, খাবারটা স্টোমাকে চলে আসলে কি হবে, স্টোমাকে চলে আসলে দেখেন প্রথম কথা হচ্ছে যে রিসেপটিভ রিল্যাক্সেশনের মাধ্যমে এটাকে খাবারটাকে নিল। ঠিক আছে? ওকে, তো প্রথমেই স্টোমাক যেটা করতেছে সেটা হচ্ছে স্টোরেজ। ঠিক আছে? এই স্টোরেজটা কি, স্টোরেজটা দীর্ঘক্ষণ সময়ের জন্য হইতেছে, তারপরে কি এটাকে মিক্সিং করবে কার সাথে, এখানকার যে জুস আছে তার সাথে মিক্স করবে, এবং মিক্স করার পরে আস্তে আস্তে ধীরে ধীরে সেটাকে ডিওডারামে পাঠাবে, মানে হচ্ছে এমটিংটা করবে কি স্লোলি, এমটিংটা হবে স্লোলি। ঠিক আছে? তাহলে এগুলো আলটিমেটলি কি, এগুলো হচ্ছে হইতেছে। আর সিক্রেটরি অ্যাক্টিভিটির মধ্যে কি কি হতে পারে, যেমন ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাজেল আসে হচ্ছে আমাদের স্টোমাক থেকে। ঠিক আছে? তারপর হচ্ছে গ্রেলিন, গ্রেলিন কোথা থেকে আসে, গ্রেলিনও স্টোমাক থেকে আসে। এই ইন্ট্রিনজিক ফ্যাক্টরটা কি করে, ভিটামিন বি12 এর অ্যাবজর্পশনে হেল্প করে। আর গ্রেলিন কি করে, এই গ্রেলিন হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসে গিয়ে আমাদের যে হাঙ্গার সেন্টার, এই হাঙ্গার সেন্টারকে স্টিমুলেট করে, কাকে, হাঙ্গার সেন্টারকে স্টিমুলেট করে। ঠিক আছে? এই স্টিমুলেট করার কারণে কি হয়, আলটিমেটলি আমাদের ক্ষুধা বেড়ে যায় এবং আমরা বেশি বেশি খাবার খাই। ঠিক আছে? তার মানে অ্যাপেটাইটটা বেড়ে যায়। ওকে, এখন
তাহলে দেখেন এই যে খাবারটা যখন আসতেছে এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে সবসময় ক্লোজ থাকে, কিন্তু যখন খাবারটা আসে তখন হচ্ছে রিল্যাক্স করে এবং হচ্ছে খাবারটা এখানে চলে আসে। এখন বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার যেটা, এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের টোন অনেক কম থাকে ফিজিওলজিক্যালি, ঠিক আছে। এই কারণে দেখা যায় কি যে বাচ্চারা অনেক সময় এই যে খাবার খায়, দুগ্ধ জাতীয় যেগুলো খায়, অনেক তাড়াতাড়ি তারা বমি করে দিতে পারে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন যদি খাবার এখানে ভেতরে চলে আসে, ভেতরে চলে আসলে কি, আচ্ছা এখানে চলে আসছে, অনেকের দেখা যায় এই যে মিক্সিং মুভমেন্টের পর এটা কি করবে, এটাকে এদিকে বের করে দিবে। কখনো কখনো দেখা যেতে পারে যে এই যে পাইলোরিক স্ফিংটার, এই পাইলোরিক স্ফিংটারটা বাচ্চাদের ক্ষেত্রে মানে একদম সংকুচিত থাকতে পারে। যে কেন, এই যে পাইলোরিক স্ফিংটারের যে মাসেল এগুলা বেশি থাকার কারণে, ঠিক আছে, যেটাকে কি বলা হয়, হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। দেখেন যদি এই ধরনের কিছু থাকে তখন কি হবে, খাবারটাকে যতই সে প্রেস করুক সে বাইরে বের করতে পারতেছে না, ডিওড্রামে পাঠাইতে পারতেছে না, ফলে পেরিস্টালসিস আরও শক্তিশালী হবে, তাই না। তাহলে পেরিস্টালসিস কি হবে, শক্তিশালী হবে, স্ট্রং কন্ট্রাকশন হবে, পেরিস্টালসিস স্ট্রং হবে, তাই না। এই স্ট্রং পেরিস্টালসিস হওয়ার কারণে আমি বাইরে থেকে মানে অনেকটা এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, ঠিক আছে, বাইরে থেকে দেখে বোঝা যাবে যে বুকের মানে বুকের বা হচ্ছে অ্যাবডোমেনের উপর থেকে বোঝা যাবে যে হ্যাঁ অনেক স্ট্রং পেরিস্টালসিস হইতেছে। ওকে, তারপরে দেখেন বুকে আমরা যদি চাপ দেই, মানে অ্যাবডোমেনে যদি আমরা চাপ দিই, চাপ দিলে এই যেটা ফিল করতে পারবো এই জায়গাটা, ঠিক আছে। ওকে, আর এই যে স্ট্রং পেরিস্টালসিস এটার কারণে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি বাচ্চাটা বমি করে দেবে, ভমিটিং হবে, তাই না। এবং এই যে ভমিটিং করবে, এই ভমিটিংয়ের সাথে কি কোনো ধরনের বাইল জাতীয় কিছু আসবে না, এই ভমিটিংয়ের সাথে কিন্তু কোনো বাইল জাতীয় কিছু আসবে না, মানে হচ্ছে নন বিলিয়াস, ঠিক আছে, নন বিলিয়াস। ওকে, আর এই ভমিটিংয়ের কারণে কি হইতেছে, এক্সেস পরিমাণ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট চলে যেতেছে এবং অ্যাসিড চলে যেতেছে। তার মানে এই যে এক্সেস প্রোটন কনসেন্ট্রেশন কমে যাইতেছে, এই প্রোটন কনসেন্ট্রেশন অনেক কমে যাওয়ার কারণে কি হবে, আলটিমেটলি এটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস করবে, মেটাবলিক অ্যালকালোসিস করবে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে এক্সেস ফ্লুইড, বডি ফ্লুইড চলে যাওয়ার কারণে আলটিমেটলি কী হবে, বাচ্চাটা যে ডিহাইড্রেশনের যে জিনিসপত্রগুলো এগুলো দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে কখন হবে, হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। আর এইটার কারণে আলটিমেটলি কি হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে অনেক সময়, ঠিক আছে। আর যদি ডিহাইড্রেশন হয়ে যায় সেটা কি এমনও হতে পারে, এই ডিহাইড্রেশনের কারণে যে এন্টেরোহেপাটিক যে সার্কুলেশন, এন্টেরোহেপাটিক সার্কুলেশন যেটা হয়, এই এন্টেরোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে বিলিরুবিন বেশি বেশি অ্যাবজর্ব হতে পারে, ঠিক আছে, বিলিরুবিন বেশি বেশি অ্যাবজর্ব হতে পারে, কখন, যখন হচ্ছে ডিহাইড্রেশন হয়ে যায়, ঠিক আছে, তখন এই বিলিরুবিন বেশি অ্যাবজর্ব করার কারণে হাইপার বিলিরুবিনেমিয়া হয়ে যেতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে এই বিষয়গুলো কোথায় হয়, হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসে। ওকে, এখন ধরেন কোনো কারণে কি করছে, কার হচ্ছে গ্যাস্ট্রিক সার্জারি করছে, ঠিক আছে, পাকস্থলীর কিছু অংশটা কেটে ফেলে দিছে, তো তখন কি হবে দেখেন, খাবারটা স্টোরেজ হতে পারতেছে না, ঠিক আছে, খাবারটা এসে সরাসরি এখান থেকে কোথায় চলে আসতেছে, ইন্টেস্টাইনে, তাই না। হ্যাঁ, তো দেখেন কখনো যদি, তাহলে তখন যদি কি হতে পারে, যদি বেশি বেশি খাবার খায় তখন সাধারণত অল্প খাবার খেতে হবে, তখন যদি বেশি খাবার খায় তাহলে কিন্তু সমস্যা হবে। কি সমস্যা দেখেন, ধরেন কোনো কারণে বেশি খাবার খেয়ে ফেলছে, এখন তো একটু কেটে ফেলছে, এটুক তো নাই, আচ্ছা সরি, তাহলে যেহেতু অধিকাংশ কেটে ফেলছে, আমরা এটাকে এইভাবে দেখাইতে পারি যে অধিকাংশ যেহেতু কেটে ফেলছে, খাবারটা সরাসরি খাওয়ার পরপরই চলে আসে ডিওডেনামে। ডিওডেনামে আসলেই কি হয়, এখান থেকে অনেক বেশি ব্লাড গ্লুকোজ কি হয়, যে গ্লুকোজ অনেক বেশি ব্লাডে বেড়ে যায়, এই ইনক্রিজ অ্যামাউন্ট অফ গ্লুকোজের কারণে অনেক বেশি ইনসুলিন রিলিজ হয়, মানে হঠাৎ করে বেশি গ্লুকোজ দেওয়ার কারণে অনেক বেশি ইনসুলিন রিলিজ হয়। এই ইনসুলিন কি করে, এই ইনসুলিন খুব দ্রুত এই ব্লাড গ্লুকোজকে কমিয়ে দিতে পারে, খুব দ্রুত, ঠিক আছে, খুব দ্রুত কি করবে, ব্লাড গ্লুকোজ কমিয়ে দিবে। আচ্ছা, ব্লাড গ্লুকোজ খুব দ্রুত কমিয়ে দিবে। সেকেন্ডলি, এই যে এখানে যেগুলো আসতেছে এগুলো অনেকটা থাকবে কি, হাইপার অসমোলার, মানে এর অসমোলারিটি থাকবে বেশি। অসমোলারিটি বেশি থাকলে কি করবে, এই আশেপাশ থেকে কি করবে, আশেপাশ থেকে পানি টেনে আনবে। এই আশেপাশ থেকে পানি টেনে আনার কারণে আলটিমেটলি কি হবে, এখানে ডিহাইড্রেশন দেখা দিতে পারে তার, ঠিক আছে, ডিহাইড্রেশন দেখা দিতে পারে। যাই হোক, এর চেয়েও বড় বিষয় হচ্ছে আমাদের যে ব্লাড ভলিউম, দেখেন এটা হচ্ছে আমাদের ধরেন ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলে কি হচ্ছে, এই ব্লাড ভেসেল থেকে অনেক বেশি ব্লাড বা হচ্ছে ফ্লুইড সাবস্টেন্স চলে আসতেছে, তার মানে কি ব্লাড ভলিউমটা কমে যাবে না। হ্যাঁ, তাহলে এই ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে আলটিমেটলি হাইপোটেনশন হতে পারে, হাইপোটেনশন হতে পারে। এবং যখন হাইপোটেনশন হবে, হাইপোটেনশনের কারণে কি হবে, এই কি বলে ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সের মাধ্যমে আলটিমেটলি কি হবে, হার্ট রেট বাড়িয়ে দিবে, ঠিক আছে, হার্ট রেট বাড়িয়ে দিয়ে সেটার কারণে কি হবে, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া,
ঠিক আছে, মানে আমার ব্লাড কম, তার মানে অক্সিজেনও কম। তো হার্ট কি চাবে যে তাড়াতাড়ি ব্লাডকে ফুসফুসে পাঠিয়ে যেন তাড়াতাড়ি অক্সিজেনেশন করা যায়। ঠিক আছে, তাহলে এগুলো হবে। এগুলো হলে পাশাপাশি কি হবে, যখন ব্লাড ভলিউম অনেক বেশি কমে যায় সেটার কারণে সিম্প্যাথেটিক সিস্টেমকে স্টিমুলেট করে, সিম্প্যাথেটিক সিস্টেমকে স্টিমুলেট করে। এই সিম্প্যাথেটিক সিস্টেমকে স্টিমুলেট করলে আরও দেখা যেতে পারে কি যে অনেক বেশি সোয়েটিং হইতেছে, অনেক বেশি সোয়েটিং হইতেছে, যেটাকে বলা হয় ডায়াফোরেসিস, ডায়াফোরেসিস। ঠিক আছে, তাছাড়া আরও কিছু প্রবলেম দেখা দিতে পারে, যেমন তার হচ্ছে অনেক বেশি মাথা ঘুরতে পারে, ঠিক আছে, ডিজিনেস থাকতে পারে, ঠিক আছে, এই প্রবলেমগুলো তার থাকতে পারে। ওকে, তাহলে এইগুলা কি, এই যে ঘটনাগুলো ঘটতেছে এটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় পোস্ট গ্যাস্ট্রেক্টমি ডাম্পিং সিনড্রোম। কি? পোস্ট গ্যাস্ট্রেক্টমি ডাম্পিং সিনড্রোম। দেখেন এখানে ব্লাড গ্লুকোজ খুব তাড়াতাড়ি বেড়ে যাওয়ার কারণে ইনসুলিন খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, এবং তার কারণে আবার ব্লাড গ্লুকোজ অনেক তাড়াতাড়ি কমে যাবে, যেটা আলটিমেটলি আবার কি করবে, হাইপোগ্লাইসেমিয়ার যত সাইন সিমটমস এগুলো প্রডিউস করবে। ঠিক আছে, ওকে। পাশাপাশি দেখেন তার যেহেতু গ্রেলিনও কম আসবে, যেহেতু গ্যাস স্টোমাকের অনেকটা কেটে ফেলছে, তাহলে গ্রেলিন কম আসলে কী হবে, আলটিমেটলি ক্ষুধা তার কম থাকবে বা খেতে কম ইচ্ছা করবে। ঠিক আছে, ওকে। এখন চলে আসি, খাবারটা চলে আসছে হচ্ছে ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে চলে আসলে কি, এইখান থেকে আসবে বাইল, এখান থেকে আসবে হচ্ছে বিভিন্ন ধরনের জুস, ঠিক আছে, বিশেষ করে প্যানক্রিয়াটিক জুস। ওকে, তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তো খাবার ইন্টেস্টাইনে আসার পরে প্যানক্রিয়াটিক জুস নিঃসৃত হবে, এবং আমরা জানি প্যানক্রিয়াটিক জুসে এখানে কি থাকে, ট্রিপসিন থাকে, তাই না, ট্রিপসিন থাকে। কিন্তু এখান থেকে কিন্তু ট্রিপসিনটা নিঃসৃত হয় না। আলটিমেটলি আমাদের এখানে যে প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডুলার সেলে থেকে এই যে ডাকটে মেইনলি আসে হচ্ছে ট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন। দেখেন যেসব এনজাইমের নামের শেষে ওজেন আছে বা প্রথমের দিকে প্রো আছে, এর মিনিংটা হচ্ছে কি ইনঅ্যাক্টিভ। তাহলে ট্রিপসিনোজেন একটা ইনঅ্যাক্টিভ এনজাইম, ইনঅ্যাক্টিভ এনজাইম। এটা কেন ইনঅ্যাক্টিভ থাকে, কারণ হচ্ছে এই ট্রিপসিনোজেন শুধু ট্রিপসিনোজেন না, এর সাথে ট্রিপসিন ইনহিবিটর নামে আরেকটা এনজাইম রিলিজ হয়। কি থাকে, ট্রিপসিন ইনহিবিটর, যার কারণে এটা কি প্যানক্রিয়াসের মধ্যে কি হতে পারে না, স্টিমুলেটেড হতে পারে না। এটা যখন ইন্টেস্টাইনে চলে আসে তখন কি হয়, আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি যে ইন্টেস্টাইনে কি থাকে, ইন্টেস্টাইনে এন্টেরোকাইনেস নামে একটা এনজাইম পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই যে কি আসতেছে, আচ্ছা এটাকে একটু ছোট করে নেই, আমাদের অন্ত্রে আসতেছে হচ্ছে ট্রিপসিন, অন্ত্রে আসতেছে ট্রিপসিনোজেন আকারে ট্রিপসিনটা আসতেছে, তাই না? এই ট্রিপসিনোজেনটা এন্টেরোকাইনেজের সহায়তায় কনভার্টেড হয় কোথায়, কনভার্টেড হয় ট্রিপসিনে। ঠিক আছে, এবং এই ট্রিপসিনটা কি করতে পারে, এই ট্রিপসিনটা আরও ট্রিপসিনকে, মানে ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন বানাইতে পারে, মানে কি পজিটিভ ফিডব্যাক মেকানিজম। শুধু তাই না, এই ট্রিপসিনটা আবার কি করতে পারে, এই ট্রিপসিনটাই হচ্ছে কাইমোট্রিপসিনোজেন থেকে কাইমোট্রিপসিন বা আদার যে ইনঅ্যাক্টিভেট এনজাইম রিলিজ হয় তাদেরকে অ্যাক্টিভ করতে হেল্প করে। এখন কোনো কারণে যদি এরকম হয় যে আমাদের গল ব্লাডারে স্টোন হয়ে গেছে এবং ওই স্টোনটা আস্তে আস্তে এই জায়গাটাকে অক্লুড করে ফেলছে, তখন কি হবে, তখন হচ্ছে দেখেন এই গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনগুলো আসতেছিল আলটিমেটলি কি এখানে জড়ো হবে। তো জড়ো হতে হতে দেখা যায় কি, জড়ো হতে দেখা যায় যে এই যে ট্রিপসিন ইনহিবিটরটা, যেটা হচ্ছে ট্রিপসিনোজেন হিসেবে রাখতো ট্রিপসিনকে, যখন দেখা যায় কি এই ট্রিপসিন ইনহিবিটরের থেকে ওই যে ট্রিপসিনোজেন যেটা আছে এর মাত্রা বেশি হয়ে গেছে, ঠিক আছে, মানে ইনঅ্যাক্টিভ করে যাকে রাখবে তার মাত্রাটা একটু বেশি হয়ে গেছে, তখন কি হবে, এই ট্রিপসিন ইনহিবিটরটা ওইটাকে আর ইনঅ্যাক্টিভ করে রাখতে পারে না, দেখা যায় কিছু পরিমাণ ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন কনভার্ট হয়ে যায়। এই ট্রিপসিন কনভার্ট হয়ে যাওয়ার ফলে কি হয়, কনভার্ট হয়ে যাওয়ার ফলে আলটিমেটলি এই ট্রিপসিনটা আরও ট্রিপসিনকে অ্যাক্টিভেট করে এবং আদার্স এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করে, এবং এর কারণে কি হয়, এর কারণে দেখা যায় প্যানক্রিয়াসের একটা হিউজ পোর্শন তারা খেয়ে ফেলতে পারে, কারণ অনেকগুলো এনজাইম অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, তাই না? এই খেয়ে ফেললে তখন কি হয়, তখন হচ্ছে অনেক ধরনের সমস্যা দেখা যায়, তার মধ্যে এটাকে বলা হয় হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। কি? প্যানক্রিয়াটাইটিস। যেহেতু অল্প সময়ের মধ্যে এটা হয়, এটাকে এই জন্য অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বলা হয়। কি বলা হয়? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ওকে, আচ্ছা তার আগে আমরা আরেকটা কথা বলি, আমরা একটা জিনিস অলরেডি শেষ করার আগে একটু ছেড়ে দিয়ে আসছি, সেটা কি, আমরা কিন্তু তিনটা লেয়ার পড়ে ফেলছি। কি কি? একটা হচ্ছে মাসকুলারিস, কি বলে, মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলারিস মিউকোসা, আর সেরোসাটা আমাদের বলা হয়নি, এখন মনে পড়লো এটা। দেখেন আমাদের যে সেরোসা লেয়ারটা আসলে প্রথমে দেখা যায় কি যে এখান থেকে এক ধরনের থিন ফ্লুইড রিলিজ হয়, ঠিক আছে। এই থিন ফ্লুইডটা কি করে, এই থিন ফ্লুইডটা হচ্ছে
আমাদের এই যে ইন্টেস্টাইনের সাথে ইন্টেস্টাইন বা আদার একটা ইন্টেস্টাইনের একটা পার্টের সাথে জিআইটির আদার পার্টের কি করে, ফ্রিকশনটাকে কমায় দেয়। কি করে, ফ্রিকশনটাকে কমায় দেয়। ঠিক আছে। আচ্ছা, এই যে থিন ফ্লুইডটা রিলিজ হয় এটাকে কি বলা হয়, এই থিন ফ্লুইডটাকে বলা হয় সেরাস ফ্লুইড। কি ফ্লুইড, সেরাস ফ্লুইড। এবং সেখান থেকে ফোর্থ লেয়ার যেটা, এটাকে বলা হইতেছে সেরোসা। কি বলা হইতেছে, সেরোসা। ওকে, আবার এখন আমরা চাইলে এখানে ফিরে যেতে পারি। ওকে, আচ্ছা আমরা কয়েকটা ফিগার দেখে নেই। আমরা হচ্ছে যেগুলো দেখলাম, ঠিক আছে, এগুলো আমরা পড়ে ফেলছি যে ভিটামিন বি12 কিভাবে অ্যাবজর্ব হয়। আচ্ছা, জুলিঙ্গার এলিসন সিনড্রোম এটা বলা হয়নি, দেখেন এটা বলি। এটা হচ্ছে এই যে দেখতে পাইতেছেন গ্যাস্ট্রিন সিক্রেটিং একটা টিউমার। ঠিক আছে, যে টিউমারের কারণে কি হয়, আলটিমেটলি অনেক বেশি গ্যাস্ট্রিন সিক্রেশন হয়। এই অনেক বেশি গ্যাস্ট্রিন সিক্রেশনের কারণে কি হয়, অনেক বেশি গ্যাস্ট্রিন সিক্রেশনের কারণে প্যারাইটাল সেল থেকে অধিক অধিক এই সেল পাওয়া যায়। এই অত্যাধিক এই সেলের কারণে কি হয়, দেখেন আরেকটা বিষয়, এই যে গ্যাস্ট্রিন রিলিজ হয়, এই গ্যাস্ট্রিন কি করবে, গ্যাস্ট্রিন হচ্ছে এই জিআই মোটিলিটিকে বাড়ায় দেয়। যদি জিআই মোটিলিটিকে বাড়ায় দেয় আলটিমেটলি কি হবে, দেখেন এখানে যে পরিমাণ ACL আসতেছে সেটা এখানে আসলো, তাই না? কারণ কি গ্যাস্ট্রিক মোটিলিটি যদি বাড়ায় দেয়, স্টোমাকের মোটিলিটিও বাড়ায় দিতেছে। আবার আমরা পরের ক্লাসে পড়বো যেটা কি পাইলোরিক পাম্পকেও স্টিমুলেট করতেছে, এটা কাল আবার নেক্সট ক্লাসে আপনারা বুঝতে পারবেন। পাইলোরিক পাম্পকে স্টিমুলেট করলে কি হয়, এখানে যে সাবস্টেন্সগুলো আছে এগুলো বারবার এখানে চলে আসে। এখানে চলে আসলে কি, তাহলে দেখেন এখানে যে পরিমাণে ACL আসতেছে, মানে অনেক ACL আসতেছে, গ্যাস্ট্রিন আবার কি করতেছে, এই জায়গা থেকে পাইলোরিক পাম্পকে স্টিমুলেট করতেছে, মানে বারবার এদেরকে বের করে দিতেছে। বের করে দিলে দেখা যায় কি, এই ডিওডেনামের এরিয়া, বিশেষ করে এই যে ডিস্টাল যে এরিয়াটা, এখানে আলসার দেখা দিতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই যে প্যানক্রিয়াস বা ডিওডেনামের বিভিন্ন এরিয়াতে গ্যাস্ট্রিন সিক্রেটিং যে টিউমার দেখা যায়, ঠিক আছে, এই টিউমারটাকে বলা হয়, এটাকে বলা হয় গ্যাস্ট্রিনোমা। এবং এর কারণে যে প্রবলেমটা হয় এটাকে বলা হয় জলিঙ্গার এলিসন সিনড্রোম। ওকে, তারপর এটা তো আমরা দেখছি বাচ্চাদের ক্ষেত্রে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স। আচ্ছা, এই যে এটা এখন আমরা দেখলাম ট্রিপসিনোজেন আকারে ক্ষরিত হয়, সেটা আলটিমেটলি কি করে, আমাদের এন্টেরোকাইনেজের সহায়তায় কনভার্টেড হয়ে ট্রিপসিনে রূপান্তরিত হয়। ঠিক আছে। ওকে, এই যেখানে এটাই লিখছে যে এন্টেরোপেপটাইডেস, আমরা যেটাকে বলতেছিলাম কি, আমরা পড়তেছিলাম হচ্ছে এন্টেরোকাইনেজ। ঠিক আছে। ওকে, আবার এই ট্রিপসিনটা বাকিগুলোকেও অ্যাক্টিভেট করতে পারে। যাই হোক, আমরা এখন হচ্ছে আমাদের সেই পড়ায় ব্যাক করি। কোথায় ছিলাম, একটু সময় দেন আমাকে। ওকে, তাহলে আমরা হচ্ছে আচ্ছা, এই যে আমরা হচ্ছে এই জায়গাটাতে ছিলাম। আচ্ছা, এখন যেহেতু ফুডটা ইন্টেস্টাইনে চলে আসছে, ইন্টেস্টাইনে কি হয়, এই সব ধরনের জুস আসে, এটার হচ্ছে মিক্সিং মুভমেন্ট হয়, এখান থেকে আমাদের যে মূল উপাদানগুলো অনেক কিছু শোষিত হয়। ঠিক আছে, এবং অ্যাবজর্পশনের পরে বাকি উপাদানটাকে পাঠিয়ে দেয় হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে। কি হয়, লার্জ ইন্টেস্টাইনে আসার পরে এখান থেকেও অ্যাবজর্পশন হয়। তারপর হচ্ছে এখানেও কিছুটা হচ্ছে, এখানে আবার বিভিন্ন ধরনের ভিটামিন অ্যাবজর্ব করতে বিশেষ করে এটা হেল্প করে। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়া কি করে, এই ব্যাকটেরিয়ার জন্য আমরা ধরেন সেলুলোজ জাতীয় কিছু খেলে এই ব্যাকটেরিয়াগুলো সেগুলোকে ভেঙে ফেলে এবং ফ্ল্যাটাস বা হচ্ছে গ্যাস তৈরি করে। ঠিক আছে। ওকে, এবং এখানে কিছু ধরনের মিউকাস সিক্রেট হয়, যেটা হচ্ছে এই কি বলে, এই ফ্রিকশনটাকে কমিয়ে দেয়। ওকে, আচ্ছা, এখন দেখা যায় কি যে যদি এমন হয় সিক্রেটরি অ্যাক্টিভিটি ইন্টেস্টাইনে বেড়ে গেছে, তখন হবে ডায়রিয়া। যদি কমে যায় তখন কি হবে, তখন হবে কনস্টিপেশন। এবং এটাও দেখা গেছে যে এই কনস্টিপেশন যারা দেখা যায় কি যে সাধারণত আমাদের সকালবেলা আমরা যখন খাবার খাই তখন আমাদের গ্যাস্ট্রোকোলিক বা ডিওডেনোকোলিক রিফ্লেক্সের কারণে আলটিমেটলি কি হয়, আমাদের মানে ডেফিকেট করার একটা মানে ইচ্ছা তৈরি হয়, তাই না? তো এটাকে যদি দীর্ঘক্ষণ ধরে চেপে রাখা হয় যে না আমি এখন ওয়াশরুমে যাব না, তো এটা আলটিমেটলি কি করতে পারে, এই হ্যাবিটটা আলটিমেটলি প্রবলেম করতে পারে। ঠিক আছে, এবং কোলনটাকে আস্তে আস্তে অ্যাটনিক করে ফেলতে পারে। ঠিক আছে, অথবা কেউ যদি দীর্ঘদিন ধরে হচ্ছে ওষুধ ব্যবহার করে যেগুলো হচ্ছে কি পায়খানা করতে সাহায্য করতেছে, তখনও সেম কাজটা হইতে পারে এবং আলটিমেটলি কি হতে পারে, যে পরবর্তী লাইফে এগুলো হচ্ছে কনস্টিপেশনের সমস্যা তৈরি করতে পারে। ঠিক আছে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন বা স্প্রু। সেটা কি, যে ধরেন আমরা খাবার খাইতেছি, সেই খাবার থেকে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিয়েন্টস আমাদের আসতেছে না, এটাকে কি বলা হয়, ম্যাল অ্যাবজর্পশন বা স্প্রু। ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে বেসিক কিছু কথাবার্তা। আসলে জিআইটি মুভমেন্ট এর পরে, মানে আমাদের এই যে পরের লেকচারটা, এটা হচ্ছে জিআইটি মুভমেন্ট নিয়ে। ঠিক আছে, তো আমাদের সেই লেকচারে আপনারা হচ্ছে থাকবেন আশা করি। আর এই লেকচারে যেগুলো পড়ানো হলো সেগুলো হচ্ছে আপনারা যে বই পারেন সেই বই থেকে পড়ে ফেলার চেষ্টা করেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন।